লাখ মানুষকে নগদ অর্থ প্রদান ও খাদ্য সামগ্রী নিয়ে বিপদের পাশে দাঁড়িয়েছেন রাষ্ট্রনায়ক শেখ হাসিনার সরকার। মানুষ বাঁচাতে যখন হিমশিম খাচ্ছিল পুরো বিশ্ব, তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা নিয়ন্ত্রণে ঘোষণা করেন ২৮টি প্রণোদনা প্যাকেজ, যার জন্য খরচ হয়েছে প্রায় ২.৫ লাখ কোটি টাকা। দেশের মানুষের জন্য বিনামূল্যে করোনা টিকার পাশাপাশি নিশ্চিত করেছেন স্বাস্থ্যসেবাও। তার দল আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, কৃষক লীগ সহ অঙ্গ সংগঠনের নিবেদিত প্রাণ নেতাকর্মীরাও ছিলেন বিপদগ্রস্ত মানুষের পাশে। তাই তো করোনা মোকাবেলায় অনেকের কাছেই অনুকরণীয় বাংলাদেশ। বঙ্গবন্ধু কন্যার হাত ধরে বদলে গেছে দেশের স্বাস্থ্য ও শিক্ষা খাত। সারা দেশে এখন প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ১,১৮,০০০-এর বেশি। বছরের শুরুতেই এখন বিনামূল্যে বই পাচ্ছে স্কুলের কোটি শিক্ষার্থী। সারা দেশে চালু হয়েছে নতুন শিক্ষা প্রতিষ্ঠান। দেশে সরকারি হাসপাতালের সংখ্যা ৭১,০০০। বিএনপি জামায়াতের সময় বন্ধ করে দেওয়া কমিউনিটি ক্লিনিক কোটি মানুষের নির্ভরতা এখন। দেশের প্রায় ১৫,০০০ কমিউনিটি ক্লিনিক থেকে বিনামূল্যে চিকিৎসা পাচ্ছেন তারা। পিতার মতো বঙ্গবন্ধুর ২ কন্যারও রয়েছে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য আলাদা দরদ। এদের ভাগ্য বদলে তাই আন্তরিক আওয়ামী লীগ। দেশের ভূমিহীন গৃহহীনদের জন্য এক আশীর্বাদ বঙ্গবন্ধু কন্যা। তারই চিন্তার ফসল আশ্রয়ন প্রকল্পের আওতায় জমিসহ বাড়ি পেয়েছে ৮,২১,৬২৩টি পরিবার। ২ শতক জমিসহ এই বাড়ির মালিকানায় নিশ্চিত করা হয়েছে নারী পুরুষের সমতাও। শেখ হাসিনা গদ দিছে ওনার নাকি আমি সারা জীবন আপনি আমার সোনার বাংলার পরশ পাথর, আপনার ছোঁয়ায় আমার জীবনটাই পাল্টে গেছে। একদম নিঃস্বরা আমি, আমার কোনো আশ্রয় ছিল না। আমার মা বাবা কোনোদিন আশ্রয় আমার দিতে পারে নাই। বিগত ২০-২২ বছর ধরে এর কাছে ওর কাছে হাত পেতে খেয়েছি মাননীয় প্রধানমন্ত্রী। কেউ আমাদেরকে ঘর ভাড়া দিতে চায়নি মাননীয় প্রধানমন্ত্রী। আমরা এখন নিজের ঘরে বসে ঈদ করতে পারবো, এর চেয়ে খুশি আর কিছু হয় না। এদেশে আর কোনো মানুষ মুমিন থাকবে না, গৃহহীন থাকবে না। কোনো মানুষ যেন আর ছিন্নমূল না থাকে, সেই ব্যবস্থাটাই আমরা নেব, সেটাই আমাদের লক্ষ্য। ঢাকায় যে মেট্রো রেল চলবে, এই ভাবনা কি ছিল কারো? সেই স্বপ্ন ধরা দিয়েছে শেখ হাসিনার হাত ধরে। খুব ভালো লাগছে প্রথমবার উঠে। স্মার্ট বাংলাদেশ আমরা ছোটবেলা থেকেই পেলাম। যাতায়াতের এক্সপিরিয়েন্স তো অসাধারণ, কিন্তু তার হচ্ছে বড় কথা খুব প্রাউড ফিল করছি যে আমাদের দেশে মেট্রো চালু হয়ে গেছে ফাইনালি। আমার কাজের স্থলে ২.৫ ঘন্টা সময় লাগতো, এখন সেখানে ১০ থেকে ১২ মিনিট সময় লাগতেছে। ফার্মগেট থেকে বিমানবন্দর মাত্র ১২-১৩ মিনিটে পৌঁছে যাওয়ার যে জাদু, সেই এক্সপ্রেস ওয়েও বাস্তবতা এখন। কর্ণফুলী নদীর তলদেশের টানেল দিয়ে বন্দর নগরীর এ প্রান্ত থেকে অপর প্রান্তে নিমেষেই যাচ্ছে মানুষ। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের পানির স্থলে একটা টানেল করে দিয়েছে। যাত্রীও খুশি, আমিও খুশি হয়েছি। আমাদের যানজট কমে গেছে। ফিলিংসটা অনেক ভালো লাগছে। এই টানেল দক্ষিণ এশিয়ার মধ্যে এই প্রথম। ঢাকা থেকে কক্সবাজার চালু হয়েছে ট্রেন, যা কেউ ভাবেনি আগে। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের এই দৃষ্টিনন্দন আইকনিক স্টেশনও আরেক বিস্ময় যেন। দেশের যোগাযোগ অবকাঠামোতেও বিপ্লব এনেছেন বঙ্গবন্ধু কন্যা। এক যুগে বিএনপি জামায়াতের ১২,০১৮ কিলোমিটার রেখে যাওয়া জেলা, আঞ্চলিক ও জাতীয় পাকা সড়ক এখন হয়েছে ৩২,৬৭৮ কিলোমিটার। আর দুর্নীতির যুগের মাত্র ৩,০০০ কিলোমিটার গ্রামীণ সড়ক এখন বঙ্গবন্ধু কন্যা উন্নীত করেছেন ২,৩৭,৪৪৬ কিলোমিটারে। মর্যাদাপূর্ণ অভিজাত নিউক্লিয়ার ক্লাবের ৩৩তম সদস্য বঙ্গবন্ধুর বাংলাদেশ তারই সুযোগ্য কন্যার দূরদর্শিতায় এর আগেই মহাকাশে পৌঁছে গেছে বাংলাদেশি স্যাটেলাইট বঙ্গবন্ধু 1। বিশ্ব মোড়লদের প্রবল বিরোধিতার পরও নিজস্ব অর্থায়নে তৈরি পদ্মা সেতু যেন আত্মমর্যাদার প্রতীক। জীবনেও এই সেতু হবে না এমন কথা যারা বলেছিলেন, তাদের চপেটাঘাত করে দক্ষিণ জনপদের ২১ জেলার অর্থনীতিতে নতুন গতি এনেছে ৬.১৫ কিলোমিটারের এই সেতু। বহুত খুশি, যেটা প্রকাশে বলা যাবে না। মাননীয় প্রধানমন্ত্রীকে আমার
ফেরিতে যাইয়ে অক্সিজেন শেষ, বাচ্চাটা মারা গেছে, অথবা ফেরি আসতে দেরি হয়েছে, বাচ্চাটা মারা গেছে। এখন পদ্মা সেতু চালু হয়েছে অদ্যাবধি 1 বছর, আমরা এরকমের কোনো দুর্ঘটনা গাড়িতে ঘটে নাই। আগে হয়তো 8 ঘন্টা বা 9 ঘন্টা প্লাস লাগতো, এখন আমাদের 3 ঘন্টা 4 ঘন্টা আমরা বাড়ি যেতে পারছি। বিশ্বমানের দৃষ্টিনন্দন থার্ড টার্মিনালের জোরে আন্তর্জাতিক চলাচলের হাব হতে যাচ্ছে বাংলাদেশ। আমদানি রফতানি বাণিজ্য আর বিদেশি বিনিয়োগ বৃদ্ধি রাষ্ট্রনায়ক শেখ হাসিনার অন্যতম অর্জন। এখন কক্সবাজারের মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরে ভিড়তে পারবে 8,000-এরও বেশি কন্টেইনারবাহী জাহাজ। দেশের সীমানা পেরিয়ে দক্ষিণ পশ্চিম এশিয়াতে তো বটেই, বিশ্ব পরিমণ্ডলেও অনন্য বঙ্গবন্ধু কন্যা। পৃথিবীর সব রাষ্ট্রনায়কই তার নেতৃত্বের প্রশংসায় পঞ্চমুখ। তার হাত ধরেই বাস্তবায়িত হয়েছে ডিজিটাল বাংলাদেশ। এখন স্মার্ট বাংলাদেশ করতে লড়ছেন তিনি, আর সেই লড়াইয়ে বঙ্গবন্ধু কন্যার সারথি দেশের সিংহভাগ মানুষ। আপনাদের উন্নয়নের জন্য আমি যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত, প্রয়োজনে বাবার মতো বুকে রক্ত দিতে আমি প্রস্তুত। শুধু আপনাদের কল্যাণ করাটাই আমার একমাত্র কাম। আসছে নির্বাচন, তাই স্মার্ট আর আধুনিক বাংলাদেশ বিনির্মাণ আর এর উন্নয়ন অগ্রযাত্রা বহাল রাখতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার যে বিকল্প নেই তা এখন প্রমাণিত। টেকনাফ থেকে তেতুলিয়া সবখানে তাই রব উঠেছে, শেখ হাসিনার সরকার এবারও দরকার। আগামী দিনের বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ, উন্নত সমৃদ্ধ বাংলাদেশ, যে বাংলাদেশে কোনো শিশুই শিক্ষার আলো থেকে বঞ্চিত হবে না, কোনো মানুষই ভূমিহীন গৃহহীন থাকবে না, দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত হবে না। প্রতিটি মানুষের মৌলিক চাহিদা পূরণ করে এই দেশটাকে উন্নতভাবে গড়ে তুলব। আমি কবি সুকান্তের ভাষায় বলতে চাই, যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল, এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার অঙ্গীকার। যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাবো জঞ্জাল, এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাবো জঞ্জাল, এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। সম্মানিত নেতৃবৃন্দ, বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সমর্থক ভাই বোনেরা এবং পাবনা জেলা, নাটোর জেলা, পঞ্চগড় জেলা, লালমনিরহাট জেলা এবং খাগড়াছড়ি জেলায় সমবেত সর্বস্তরের জনগণ, আপনাদেরকে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে শুভেচ্ছা। ইতিমধ্যেই আমাদের প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা এই ঢাকা জেলা অফিসে ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন এবং এই সভাস্থলে এই প্রান্তে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, সড়ক ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব ওবায়দুল কাদের এমপি। আমাদের মাঝে ইতিমধ্যে উত্তর
কোটি মানুষের স্বপ্নের ঠিকানা বাংলাদেশ আওয়ামী লীগের বাংলাদেশ রচনা শেখ হাসিনা ইতিমধ্যে আমাদের মাঝে খাগড়াছড়ির পক্ষ থেকে শুভেচ্ছা, গোলাপ শুভেচ্ছা। বসেন, সবাই বসেন। এখন আপনাদের উদ্দেশ্যে প্রারম্ভিক বক্তব্য রাখবেন আমাদের প্রাণপ্রিয় নেত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, বাংলাদেশের 4 বার নির্বাচিত প্রধানমন্ত্রী, বাংলাদেশের 17 কোটি মানুষের আশা আকাঙ্ক্ষা স্বপ্নের ঠিকানা, স্বপ্ন বাস্তবায়নের ঠিকানা, গণতন্ত্রের অগ্নিবীণা জননেত্রী শেখ হাসিনা। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আমাদের পঞ্চগড়, লালমনিরহাট, নাটোর, পাবনা এবং খাগড়াছড়ি সবাইকে আসসালামু আলাইকুম। হিন্দু ভাই বোনদের আদাব এবং শুভেচ্ছা, সবাইকে শুভেচ্ছা জানাই। 2008 সালে ঘোষণা দিয়েছিলাম ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলব, আর তখনও কয়েকটা মিটিং আমি ডিজিটাল পদ্ধতিতে করেছিলাম। তো আজকে সেই ডিজিটাল বাংলাদেশ, সেই হিসেবেই আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আর একই সাথে আমরা 5টা জেলার সঙ্গে সংযুক্ত হতে পেরেছি। এটাই আমাদের ডিজিটাল বাংলাদেশ। তো আমি খুবই আনন্দিত যে আপনাদেরকে এই ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে আমি দেখতে পাচ্ছি সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। এবং যারা এখানে আছেন বা যারা নেই, আপনাদের প্রত্যেক এলাকাবাসী, পঞ্চগড় এলাকাবাসী, নাটোর এলাকাবাসী, লালমনিরহাট, পাবনা, খাগড়াছড়ি, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। 7 জানুয়ারি আমাদের নির্বাচন। সেই নির্বাচন সামনে রেখে এটা আমাদের নির্বাচনী সভা। আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাই জাতীয় 4 নেতার প্রতি, 23 লক্ষ শহীদের প্রতি, 2 লক্ষ মা বোনের প্রতি। জাতির পিতা আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন। সেই 48 সালে ভাষা আন্দোলন থেকে সংগ্রাম শুরু, মাতৃভাষায় কথা বলার অধিকার আদায়ের আন্দোলন, আমাদের স্বাধিকার আন্দোলন, 6 দফা বাংলার মুক্তি সনদ, 70-এর নির্বাচনে গোটা পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব, কিন্তু মিলিটারি ডিক্টেটররা ক্ষমতা হস্তান্তর করেনি। বাঙালিদের তারা তুচ্ছ তাচ্ছিল্য করত। জাতির পিতার ডাকে সাড়া দিয়ে এদেশের মানুষ অস্ত্র তুলে নিয়ে যুদ্ধ করে বিজয় অর্জন করেছে। আমরা বিজয়ী জাতি। ডিসেম্বর মাস আমাদের বিজয়ের মাস। কাজে এই বিজয়ের মাসে সবাইকে আমার আবারও আন্তরিক শুভেচ্ছা যে আমরাই যুদ্ধ করে বিজয় অর্জন করেছি। মাত্র 3 বছর 7 মাস 3 দিন তিনি সময় পেয়েছিলেন একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তোলার। এই স্বল্প সময়ের মধ্যে বাংলাদেশকে স্বল্পোন্নত দেশে উন্নীত করে যান। দুর্ভাগ্যের বিষয়, যখন বাংলাদেশের মানুষের আর্থসামাজিক উন্নয়নকে আরো শক্তিশালী করা, ত্বরান্বিত করার পদক্ষেপ তিনি নিয়েছিলেন। ক্ষমতাকে বিকেন্দ্রীকরণ করে স্থানীয় সরকারের হাতে ক্ষমতা পৌঁছে দেওয়া, বাংলাদেশের প্রতিটি গ্রামের উন্নয়ন সাধন করা, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্যের ব্যবস্থা করা, সেই কাজগুলি বাস্তবায়ন যখন তিনি শুরু করলেন, তবে তার সুফলও দেশবাসী পেতে শুরু করলো। তখনই ঘটল 75 সালে 15ই আগস্ট হত্যাকাণ্ড। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব, যিনি বাংলাদেশের রাষ্ট্রপতি, তাকে নির্মমভাবে হত্যা করা হয়। একই সাথে হত্যা করে আমার মা বেগম ফজিলাতুন্নেসা মুজিব, আমার ছোট্ট 3 ভাই, মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল,
এবং তার নবপরিণীত বধূ সুলতানা কামালকে, আমার আর এক ভাই মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল, তার নবপরিণীত বধূ পারভিন জামাল এটিকে, আমার ছোট 10 বছরের ভাই শেখ রাসেলকে, আমার একমাত্র চাচা মুক্তিযোদ্ধা শেখ আবু রাসেল যিনি পঙ্গু ছিলেন, তাকেও ঘাতকের দল ছাড়েননি। আমার বাবার মিলিটারি সেক্রেটারি ব্রিগেডিয়ার জামিল উদ্দিন এবং পুলিশ অফিসার সিদ্দিকুর রহমান সহ আমাদের পরিবারের, আমার মেজপুর বাড়ি সেজপুর বাড়ি আক্রমণ করে আর সদস্যদের নির্মমভাবে হত্যা করে। 15 আগস্টে যারা শাহাদাত বরণ করেছেন তাদের আপনার মাগফিরাত কামনা করি। আমার ছোট বোন আর আমি বিদেশেই ছিলাম। এই ঘটনার পরে আমরা দেশে আসতে পারিনি। তখন মিলিটারি ডিক্টেটর জিয়াউর রহমান ক্ষমতা দখল করে, ইনডেমনিটি অর্ডিন্যান্স দিয়ে খুনিদেরকে বিচার হাত থেকে রেহাই দেয়। যুদ্ধ অপরাধী যাদের বিচার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব শুরু করেছিলেন তাদেরকে মুক্তি দিয়ে তাদেরকে ক্ষমতায় বসায়। আর আমাদেরকে দেশে আসা তো দূরের কথা, আমার ছোট বোনের পাসপোর্টটা পর্যন্ত রিনিউ করতে দেয়নি। আওয়ামী লীগের প্রতি আমি আমার কৃতজ্ঞতা জানাই। 81 সালে বাংলাদেশ আওয়ামী লীগ আমাকে দলের সভাপতি নির্বাচিত করে। আমি সিদ্ধান্ত নিয়ে দেশে ফিরে আসবো। রেহানাও আমার সাথে, সেও আমাকে মত দেয়, আমার ছেলে মেয়ের দায়িত্ব নেয়। আমার ছোট মেয়ে 8 বছরের, ছেলে 10 বছরের, মাতৃস্নেহ বঞ্চিত করে ফিরে আসি বাংলার মাটিতে। যেদিন আমি ফিরে আসি, আমি তো আমার কোনো যে ভাইয়েরা আমাকে বিদায় দিয়েছিল এয়ারপোর্টে, কাউকে পাইনি, বাবা মাকে পাইনি, পেয়েছিলাম শুধু বনানীতে সারি সারি খবর। সেই শোক ব্যথা বুকে নিয়ে আমি বাংলাদেশে আসি। সেদিন ঘোষণা দিয়েছিলাম, এই বাংলাদেশের জনগণই আমার পরিবার, এই বাংলাদেশের মানুষই আমার আপনজন। তো একটা প্রত্যয় নিয়েই আমি এসেছিলাম যে স্বাধীনতার সুফল বাংলার মানুষের ঘর ঘরে পৌঁছাবো, মানুষের অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসার ব্যবস্থা করে মানুষের জীবন উন্নত করব, যেটা জাতির পিতার স্বপ্ন ছিল। আর সেই স্বপ্নটা বাস্তবায়ন করতে হবে। আর জনগণের যে ভোটের অধিকার কেড়ে নিয়ে ক্যান্টনমেন্টে বন্দি করা হয়েছিল, জনগণের অধিকার জনগণের হাতে ফিরিয়ে দেব, এই প্রত্যয় নিয়েই সংগ্রাম করেছি। অনেক ঘাত প্রতিঘাত চড়াই উতরাই আমাদের পার হতে হয়েছে। আওয়ামী লীগের অগণিত নেতা কর্মী অত্যাচার শিকার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে, কারাবরণ করেছে। তারপরেও সংগ্রামের মধ্য দিয়েই আমরা 21 বছর পর সরকারে আসি, জনগণের সেবক হিসেবে যাত্রা শুরু করি। অন্তত এটুকু দাবি করতে পারি, 96 থেকে 2001 সাল, 75-এর পরে 21 বছর পর বাংলাদেশের মানুষের জন্য এটা ছিল স্বর্ণযুগ। আমরা খাদ্য নিরাপত্তা নিশ্চিত করি, মানুষের চিকিৎসা সেবা জনগণের দুর্গে পৌঁছে দেওয়ার ব্যবস্থা নেই, শিক্ষার ব্যবস্থা আমরা করি বিনা পয়সায় বই দেওয়া এবং বিভিন্ন এলাকায় স্কুল তৈরি করা, উচ্চ শিক্ষার সুযোগ সৃষ্টি করা, বৃত্তি উপবৃত্তি চালু করা। আমরা এদেশে রাস্তাঘাট পুল ব্রিজ নির্মাণের কাজ হাতে দিই, বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি করি, যেটা মাত্র 1600 মেগাওয়াট ছিল, সেখান থেকে আমরা 4300 মেগাওয়াটে উন্নীত করি। প্রতি ঘরে ঘরে বিদ্যুৎ দেবো, সেই পরিকল্পনা নিয়ে আমরা কাজ শুরু করি। কিন্তু 2001-এ সরকার আসতে পারলাম না। কারণ হলো আমাদের গ্যাস বিক্রির একটা প্রস্তাব ছিল বড় দেশের থেকে। আমি বলেছিলাম এই গ্যাস জনগণের সম্পদ, এটা আমি বেচতে পারি না। কিন্তু খালেদা জিয়া রাজি হয়ে যায়। 2001-এর নির্বাচনে আমাদের নেতা কর্মীদের উপরে যেভাবে অত্যাচার হয়েছিল, নির্যাতন হয়েছিল, এবং শুধু তাই এই নির্যাতনের শিকার ধর্ম বর্ণ নির্বিশেষে যারাই নৌকায় ভোট দিয়েছে তারাই শিকার হয়েছে। কত মানুষকে হত্যা পর্যন্ত করেছে। এবং শুধু তাই না, আমাদের মা বোনদের উপর ঠিক পাকিস্তানিরা যেভাবে নির্যাতন করেছে সেইভাবে নির্যাতন চালায়। সেই ফাহিমা, মহিমা, রুমা আত্মহত্যা করে নিজেদের ইজ্জত বাঁচায়। এইরকম একটা তাণ্ডব শুধু না,
2001 থেকে 6 পর্যন্ত বিএনপি যখন ক্ষমতায়, বাংলাদেশ দুর্নীতিগ্রস্ত দেশ, 5বার বিশ্বে দুর্নীতিতে তারা 1 নম্বরে ছিল। জঙ্গিবাদ, সন্ত্রাস, বাংলা ভাই, বোমা হামলা, গ্রেনেড হামলা, আমাদের কত নেতাকর্মীকে যে হত্যা করেছে, এবং আমরা নিজে বারবার তাদের হাতে আক্রমণের শিকার হয়েছি। তারপরেও আমরা কিন্তু দমে যাইনি, আমরা এগিয়ে গেছি। আমি এই জন্য ধন্যবাদ জানাই বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের সকল নেতা কর্মীকে। এত বাধা বিপত্তি, অত্যাচার, নির্যাতন সব কিছু সহ্য করেও বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীরা এই সংগঠনকে ধরে রেখেছেন এবং এগিয়ে যাচ্ছেন। আমরাই আমাদের সংগ্রাম, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, ভোট ও ভাতের অধিকার আদায়, এর মধ্য দিয়ে কিন্তু আমরা জনগণের ভোটের অধিকার নিশ্চিত করেছি। আমরা বাংলাদেশে রাজনীতিতে আজকে মানুষ ভোট দিতে পারে, মানুষের সেই ভোট দেওয়ার সুযোগ সৃষ্টি করেছি এবং আর্থসামাজিকভাবে উন্নতি করেছি। আজকে এমন কোনো জেলা নাই, এমন কোনো এলাকা নাই যেখানে আমরা উন্নয়ন করিনি বা উন্নয়নের ছোঁয়া লাগেনি। এই 15 বছরে আজকে বদলে গেছে বাংলাদেশ। উত্তরবঙ্গে এখন আর মঙ্গা দেখা দেয় না। আজকে পার্বত্য অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা করেছি, শুধু তাই না, সেখানে রাস্তাঘাট, পুল, ব্রিজ করে দিয়েছি। এই কিছুদিন আগে খাগড়াছড়িতে 45টি সেতু, অর্থাৎ আমরা 100 সেতু একই দিনে উদ্বোধন করি, যার 45টাই হচ্ছে এই খাগড়াছড়ি সহ পার্বত্য চট্টগ্রামে। ঠিক একইভাবে বাংলাদেশের প্রতিটি অঞ্চল, আজকে পঞ্চগড়ের চা বাগান থেকে শুরু করে সার্বিক উন্নয়ন, বাংলা বন যে আমাদের স্থল বন্দর, সেটাকে উন্নত করা থেকে শুরু করে যোগাযোগ ব্যবস্থার উন্নতি আমরা করেছি এবং কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছি। ঠিক সেইভাবে নাটোরের কাঁচাগোল্লা এখন ইউনেস্কো কর্তৃক আমাদের ঐতিহ্য পেয়েছে, সেটাও বড় কথা। ঠিক নাটোরের উন্নয়ন, সেই সাথে সাথে আমাদের লালমনিরহাট সম্পূর্ণ অবহেলিত একটা এলাকা ছিল, আজকে সেখানে আমরা ইউনিভার্সিটি করেছি, সেটা স্পেশাল ইউনিভার্সিটি, সে এভিয়েশন অ্যান্ড এরোস্পেস ইউনিভার্সিটি এবং গবেষণার জায়গা। সেই সাথে সাথে নাটোরের সাথে রংপুর যোগাযোগ, নাটোরের সাথে গঙ্গাচড়া পর্যন্ত ব্রিজ করে দিয়েছি। তিস্তা ব্রিজ, আগে রেল লাইনের উপর থেকে রেল থেমে থাকতো, তারপরে গাড়ি নিয়ে যেতে হতো, সেখানে আমি ব্রিজ করে দিয়েছি এবং আরো সার্বিকভাবে নাটোরের সাথে যোগাযোগ ব্যবস্থার আরো উন্নতি আমরা করে দিয়েছি। রেল যোগাযোগ স্থাপন করা, সব দিক থেকে আমরা লালমনিরহাটের যারা তাদের জন্য কাজ করেছি। ঠিক এইভাবে আমার তো মনে হয় প্রত্যেকটা জেলা এখানে আপনারা আছেন, কিছু না কিছু উন্নয়নের ছোঁয়া আপনারা পেয়েছেন। সবচেয়ে বড় কথা, আর্থসামাজিক উন্নতি আমরা করতে পেরেছি। আজকে বাংলাদেশে কেউ ভূমিহীন গৃহহীন থাকবে না, মুজিব বসা আমাদের সিদ্ধান্ত ছিল। আমরা 8,41,000-এর উপর পরিবারকে বিনা পয়সায় ঘর তৈরি করে দিয়েছি, যেটা 1997 সাল থেকে শুরু করেছিলাম, যারা জাতির পিতা শুরু করেছিলেন গুচ্ছ গ্রাম প্রকল্পের মাধ্যমে। সেই দিকে লক্ষ্য রেখেই আমরা ঠিক জাতির পিতা পদাঙ্ক অনুসরণ করি আমরা করে দিয়েছি। আমাদের গৃহীত পদক্ষেপের ফলে আজকে 21টি জেলা এবং 334টি উপজেলা ভূমিহীন গৃহহীন মুক্ত হয়েছে। ইনশাআল্লাহ আগামীতে যদি আবার সরকার গঠন করতে পারি, প্রতিটি জেলায় প্রতিটি মানুষ তার ঠিকানা পাবে, ঘর পাবে এবং প্রতিটি জেলা হবে ভূমিহীন গৃহহীন মুক্ত একটি জেলা, অর্থাৎ প্রত্যেকটা মানুষ সেখানে নিজের মতো বাঁচতে পারবে। সেই ব্যবস্থা আমরা করেছি, পাশাপাশি জীবিকার ব্যবস্থা করেছি। আমরা সামাজিক নিরাপত্তা কর্মসূচি 96 সালে যখন আসি, তখনই বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মুক্তিযোদ্ধাদের ভাতা আমরা চালু করি। আজকে আমাদের 115টা সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন হচ্ছে, যার উপকারভোগী 10 কোটির উপর মানুষ। সেখানে আমরা প্রতিবন্ধী 29,10,000 জন ভাতা পাচ্ছে, বিধবা স্বামী নিগৃহীতা 26 লক্ষ জন ভাতা পাচ্ছে, বয়স্ক ভাতা সেটা নারী পুরুষ উভয়ই প্রায় 18 লক্ষ জন এই ভাতা পাচ্ছেন। তাছাড়া আমরা খাদ্য নিরাপত্তা কর্মসূচি এবং কর্মসংস্থানমূলক কার্যক্রম
সেই কার্যক্রম আমরা চালু করছি। যে সমস্ত সময় এলাকায় আরো দুর্ভিক্ষ হতো সেখানে আরো বেশি এই কর্মসূচি দিচ্ছি। এর ফলে প্রায় 4,61,15,756 জন এই ভাতার উপকার ভোগী তা কিছু কাজ করে বা তাদেরকে খাদ্য নিরাপত্তা আমরা নিশ্চিত করেছি। আমাদের শিক্ষাক্ষেত্রে আমরা বৃত্তি উপবৃত্তি দিচ্ছি, বিনা পয়সায় বই দিচ্ছি। এই জানুয়ারি মাসের 1 তারিখ থেকে আমরা বই দেওয়া শুরু করি। বাবা মাকে পয়সা খরচ করে বই কিনতে হয় না, সেই দায়িত্বটা আমি নিয়েছি। কারণ আমি মনে করি শিক্ষিত জনগোষ্ঠী ছাড়া একটা দেশ দারিদ্র্যমুক্ত হতে পারে না, একটা দেশ উন্নতি করতে পারে না। সেই জন্য আমরা এই ব্যবস্থাটা নিয়েছি। আমরা যেমন প্রাইমারি থেকে মাধ্যমিক পর্যন্ত বৃত্তি দিই এবং প্রাইমারি শিক্ষার্থীদের বেতন বৃত্তিটা এবং সব বৃত্তি সরাসরি চলে যায়, প্রাইমারিটা যায় মায়ের নামে। ঠিক আমরা উচ্চ শিক্ষার ব্যবস্থা করেছি, উচ্চ শিক্ষার জন্য এবং গবেষণার জন্য আমরা বৃত্তি দিই, উপবৃত্তি, বৃত্তি, গবেষণা ভাতা। এই ভাতার প্রায় সর্বমোট 3,94,10,756 জন শিক্ষার্থী এই ভাতা প্রাপ্ত হচ্ছেন। তাদের বাবা মার উপর চাপ কমছে আর আমাদের ছেলেমেয়েরা বিজ্ঞান প্রযুক্তি শিক্ষার সুযোগ পাচ্ছে, সেই ব্যবস্থাটা আমরা করে দিয়েছি। এবং আমরা যে সাধারণ মানুষ তারা যেন অন্তত না খেয়ে কষ্ট না পায় সেদিকে লক্ষ্য রেখে আমরা যেমন ভিজিএ, ভিজিডি, ভিডব্লিউবি, জিআর, কাবিকা, টাবিকা, ইজিপিপি, ওএমএস বিভিন্ন ভাবে খাদ্য বান্ধব কর্মসূচি আমরা চালু রেখে দিয়েছি। কারণ আমি জানি কোভিড-19 অতিমারি, তার প্রভাব সারা বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা, প্রতি জিনিসের দাম বেড়ে গেছে, তার উপর ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, যার ফলে পরিবহন ব্যয় বেড়ে গেছে। খাদ্য পণ্য যে আমাদের আমদানি করতে হয়, যেমন গম অথবা ভোজ্য তেল, চিনি, তাছাড়া আমাদের জ্বালানি তেল, এলএনজি, এগুলো আমদানি করতে অনেক বেশি দাম বেড়ে গেছে। তারপরেও আমরা পিছনে যাইনি। দেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করবার জন্য $200 যে গম পাওয়া যেত $600 আমরা কিনেছি। $800 যে জাহাজ ভাড়া ছিল সেটা আমরা মানে $3,000 দিয়ে বা কোথাও $5,000 দিয়ে, $8,000 দিয়েও আমরা ভাড়া করে খাবার নিয়ে আসছি বা তেল নিয়ে আসছি বা আমাদের যা যা প্রয়োজন নিয়ে আসছি। কেন? দেশের মানুষ যেন কষ্ট না পায় সেদিকে আমরা তাকিয়েছি। বিনা পয়সায় ভ্যাকসিন দিয়েছি কোভিড-19 সময়, পৃথিবীর কোনো দেশ দেয়নি, কিন্তু বাংলাদেশ দিয়েছে। আমি 2 হাতে পানির মতো টাকা খরচ করেছি আমাদের দেশের মানুষকে বাঁচাবার জন্য, সেটাই আমাদের ছিল অগ্রাধিকার, সেটা আমরা সফলভাবে করতে পেরেছি। কাজে আমরা শ্রমিকদের মজুরি বৃদ্ধি করেছি। এইভাবে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা কাজ করে যাচ্ছি। আজকে আমাদের ছেলেমেয়েদের লেখাপড়া এবং বিশেষ করে ভোকেশনাল ট্রেনিং এর উপর আমরা গুরুত্ব দিয়েছি, কারণ আমরা দক্ষ জনশক্তি করতে চাই। আমি বিশ্বাস করি যে পৃথিবী এগিয়ে যাচ্ছে, বিজ্ঞান প্রযুক্তির যুগ। এই প্রযুক্তি শিক্ষাটা সেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমরা প্রযুক্তি শিক্ষার উপর গুরুত্ব দিয়েছি, কারণ চতুর্থ বিপ্লব আসবে, তার উপযুক্ত জনশক্তি করতে হবে। সেদিকে লক্ষ্য রেখেই আমরা এই পদক্ষেপগুলি হাতে নিয়েছি। আমাদের দেশের মানুষের কল্যাণের জন্য আজকে বাংলাদেশে আমরা বিভিন্ন কার্যক্রম হাতে নিয়ে তা বাস্তবায়ন করে যাচ্ছি। কেন যাচ্ছি? দেশের মানুষজন একটু ভালো থাকে, সুস্থ থাকে, সেদিকে খেয়াল রেখেই আমরা এটা করে যাচ্ছি। কারণ আমাদের দেশের উন্নয়নটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আমি ইতিমধ্যে আপনাদেরকে যখন কোভিড-19 অতিমারি দেখা দেয় সারা বিশ্বব্যাপী খাদ্য মন্দা, তখন আহ্বান করেছি 1 ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে। আসলে বাংলাদেশের মাটি তো সোনার মাটি। স্বাধীনতার পর জাতির পিতাকে অনেক সাংবাদিক জিজ্ঞেস করেছিলেন যে আপনার এখানে তো কিছুই নাই, কোনো সম্পদ নাই, আপনি কি দিয়ে দেশ গড়বেন? জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বলেছিলেন, আমার মাটি আছে, মানুষ আছে, আমি মাটি মানুষ দিয়েই আমি দেশ গড়বো। এবং সেটাই হলো বাস্তব। তা আমি আপনাদের আবারও আহ্বান করি, কারণ বিশ্বব্যাপী খাদ্য মন্দা কিন্তু রয়ে গেছে, কিন্তু আমাদের দেশের মানুষের জন্য কষ্ট না হয় তার জন্য আমরা আহ্বান করছি 1 ইঞ্চি জমি অনাবাদি থাকবে না, প্রতিটি জমিতে ফসল ফলাতে হবে, নিজের খাবার আমরা নিজে নেব, কারো হাতে হাত পেতে চলবো না, কারো মুখাপেক্ষি আমরা হব না আমাদের। এবং সেটা করলে যে পারা যায় সেটা কিন্তু আমরা প্রমাণ করেছি। আর আমি যখন বলি আগে নিজে করি, আমার যত দাদার বাড়িতে আমার যত জমি ছিল যা অনাবাদি সেগুলো সাফ করে আমরা কিন্তু
ইতিমধ্যে ফসল উৎপাদন শুরু করে দিয়েছি। এমনকি গণভবন এখন একটা খাবার বাড়ি হয়ে গেছে, সেখানে আমি সবই উৎপাদন করতে পারি, সে ব্যবস্থাও আমি নিয়েছি। কারণ কাউকে কিছু উপদেশ দিতে গেলে নিজেরটা তো আগে করতে হয়। এইভাবে আমরা কিন্তু আর উন্নয়নের কথা, আজকে রেল যোগাযোগ আমরা বৃদ্ধি করেছি, আজকে সড়ক যোগাযোগের উন্নতি হয়েছে, আজকে লঞ্চ যোগাযোগ, নদীগুলি ড্রেজিং করে দিচ্ছি, হাওড় এলাকার উন্নতি করে দিচ্ছি। সমস্ত বাংলাদেশটাকে একটা উন্নয়নের ছোঁয়া পেয়েছে। যে পার্বত্য চট্টগ্রাম একসময় মানে যাতায়াত কঠিন ছিল, সেখানে আমরা শুধু সড়ক করে দাও না, আমরা বর্ডারেও কিন্তু রাস্তা তৈরি করে দিচ্ছি, বর্ডার পোস্ট করে দিচ্ছি। প্রায় 162টা বর্ডার পোস্ট ইতিমধ্যে আমরা তৈরি করেছি। এমনকি আমরা আমাদের সুন্দরবন এলাকা নীলকমল ওখানে ফ্লোটিং বর্ডার পোস্ট আমরা করে দিয়েছি। আমাদের দেশের নিরাপত্তা এবং আমরা জানি ভারতের সাথে আমাদের যে চুক্তি ছিল 25 বছর মেয়াদী চুক্তি, যেখানে আমাদের ছিটমহল বিনিময়ের কথা ছিল, দুর্ভাগ্যের বিষয় জাতিপিতা এটা করে আইন করে দিয়ে গিয়েছিলেন এবং সংসদে পাশও করে দিয়েছিলেন, ভারতে সেটা তখনও করেনি। কিন্তু 75-এর পরে যারা ক্ষমতা এসেছিল তারা কেউ কিন্তু এই ব্যাপারে কোনো উদ্যোগই নেয়নি, কোনো উদ্যোগ নেয়নি। আমি সরকার আসার পর থেকে এটা প্রচেষ্টা চালিয়েছি এবং সেটা আমরা সমাধান করেছি। আজকে আমাদের পুরো বাংলাদেশের যে স্থল সীমানা চুক্তি সেটা আমরা বাস্তবায়ন করেছি, ছিটমহল বিনিময় করেছি। সবচেয়ে বেশি ছিটমহল তো পঞ্চগড়েই বিনিময় হয়েছে এবং সব থেকে শান্তিপূর্ণভাবে ছিটমহল বিনিময় পৃথিবীতে আমরা একটা দৃষ্টান্ত স্থাপন করেছি, যা অনেকে করতে পারেনি। অনেকে তো যুদ্ধ বাধায়, আমরা যুদ্ধ বাধাইনি, আমরা আলোচনার মধ্যে দিয়ে এটা সমাধান করে দিয়েছি সুন্দরভাবে, যেটা হয়তো সারা পৃথিবীতে একটা দৃষ্টান্ত হতে পারে। এভাবে আমরা কাজ করছি। আজকে আমাদের ছেলে মেয়েদের প্রযুক্তি শিক্ষা, কম্পিউটার শিক্ষা আমরা দিয়ে যাচ্ছি। আমরা কম্পিউটার ল্যাব তৈরি করেছি স্কুলে স্কুলে, তাছাড়া আমরা কম্পিউটার ট্রেনিং সেন্টার এবং সেই সাথে ইনকিউবেশন সেন্টার করে সেখানে আমরা ট্রেনিং দিচ্ছি। আমরা হাইটেক পার্ক করে দিচ্ছি, নতুন কর্মসংস্থানের ব্যবস্থা করে দিচ্ছি, প্রত্যেকটা এলাকায় 100টা অর্থনৈতিক অঞ্চল করে দিচ্ছি। তাছাড়া আমাদের এই জঙ্গিবাদ সন্ত্রাস এর বিরুদ্ধে জিরো টলারেন্স আমরা ঘোষণা দিয়েছি এবং আমাদের ইসলাম ধর্ম শান্তির ধর্ম, কেউ যদি জঙ্গিবাদের সাথে সম্পৃক্ত না হয় সে ব্যবস্থা আমরা নিয়েছি। আমরা প্রায় 562টা মসজিদ, বিশেষ মডেল মসজিদ এবং ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করে দিচ্ছি। একই সাথে আমরা অন্যান্য ধর্মাবলম্বী যারা মন্দির অথবা পেগোডা সেগুলো আমরা কিন্তু উন্নত করে দিচ্ছি। অর্থাৎ বাংলাদেশের ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সার্বিক উন্নয়নে আমরা কাজ করে যাচ্ছি। আজকে আমরা স্পেশাল পেনশন স্কিম করে দিয়েছি। এই পেনশন স্কিম যারা সরকারি চাকরি করে তারা পেনশন পায়, কিন্তু যারা বাইরে আছে তাদেরও যাতে পেনশন পেতে পারে সেই ব্যবস্থাটা করেছি। যারা প্রবাসে থাকেন প্রবাসীদের জন্য পেনশন স্কিম একটা আছে, যারা বেসরকারি খাতে চাকরি করেন তাদের জন্য এই পেনশন স্কিম, যারা স্বল্প আয়ভুক্ত তাদের জন্য ব্যবস্থা করে দিচ্ছি এবং হত দরিদ্র যারা এখন বয়স্ক ভাতা বিধবা ভাতা পান তাদের জন্য আমরা পেনশন স্কিম করে দিয়েছি। কারণ আমি জানি যে আমরা যখন সরকারে এসেছি এই ব্যবস্থা নিয়েছিলাম, কমিউনিটি ক্লিনিক করে বিনা পয়সায় 30 করে ওষুধ দিচ্ছিলাম, বিএনপি এসে তা বন্ধ করে দিয়েছিল। কাজে এরকম যেন কারো ভাগ্য নিয়ে কেউ ছিনিমিনি খেলতে না পারে সেজন্য এই পেনশন স্কিমের ব্যবস্থা করেছি। আমার মনে হয় এদেশে সরকারি চাকরিজীবী ছাড়া যারা বেসরকারি খাতে আছেন বা যারা আমাদের এমনকি আমাদের রাজনৈতিক নেতা কর্মী থেকে শুরু করে সকলকে বলবো এই পেনশন স্কিমে এখন থেকে আপনারা যদি টাকা জমা রাখেন তার সুনির্দিষ্ট সময় পরে আপনি কিন্তু সেই টাকা তুলতে পারবেন, যা আপনার যখন কর্মক্ষমতা থাকবে না তখন সেটা আপনার জন্য বিরাট একটা সহযোগিতা হবে, সেই ব্যবস্থা করে দিচ্ছি। আমরা 2008 নির্বাচনে ঘোষণা দিয়েছিলাম যে আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলব। আজকে ডিজিটাল বাংলাদেশ করেছি। প্রত্যেকটা ছেলে মেয়ে আমাদের সকলে এই বিজ্ঞান প্রযুক্তি শিক্ষা নিয়ে নিজের পায়ে দাঁড়াবে এবং আমরা যে ডিজিটাল বাংলাদেশ করেছি, ডিজিটাল সেন্টার করে দিয়েছিলাম সব জায়গায়, আজকে তার ফলে আমাদের 6 লক্ষের উপর ফ্রিল্যান্সার আছে যারা ঘরে বসে ইনকাম করতে পারে।
এই কোভিড-19 সময় কিন্তু সবাই করেছেন, সেটা আমরা করতে পারি। কাজে আমাদের এটাই লক্ষ্য যে আমাদের অর্থনৈতিক অবস্থা বা আমাদের উন্নয়নটা এটা হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট হবে, অর্থাৎ যে ডেভেলপমেন্টটা, যে উন্নয়নটা স্থায়ী হবে, যার মধ্য দিয়ে জনগণ সুযোগ পাবে তাদের আর্থসামাজিক উন্নয়নে এবং উন্নয়ন বান্ধব, পরিবেশ বান্ধব স্থায়ী উন্নয়ন কর্মসূচি আমরা বাস্তবায়ন করব। আমাদের ছেলে মেয়েদের অনেক মেধা আছে, সেই মেধা অন্বেষণ করে সেই মেধা কাজে লাগিয়ে তাদের দক্ষতা এবং তাদের জন্য প্রযুক্তি জ্ঞান দিয়ে তাদেরকে উপযুক্ত নাগরিক হিসেবে আমরা গড়ে তুলব। আমাদের অর্থনীতি, সে অর্থনীতিও উন্নত অর্থনীতি হবে, অর্থাৎ স্মার্ট ইকোনমি। সেখানে আমরা যেটা আমাদের সমাজ ব্যবস্থা যেটা অগ্রসরমান থাকবে, অপ্রতিরোধ্য গতিতে বাংলাদেশ যে উন্নয়ন করে যাচ্ছে সেটা যেন অব্যাহত থাকে। আমরা উন্নত, উদার, অগ্রসরমান, অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ গড়ে তুলব। ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই যেন সমানভাবে বাঁচতে পারে, সুষম উন্নয়ন হয়, ধনী দরিদ্র সকলের জন্য সুষম উন্নয়ন নিশ্চিত করা, সেটাই আমরা করতে চাই। আমাদের বাংলাদেশকে আমরা দুর্নীতিমুক্ত এবং সুষম উন্নয়নের দিকে প্রতিষ্ঠা করতে চাই, কারণ এই দুর্নীতি সব থেকে সমাজকে ক্ষতিগ্রস্ত করে। কিছু লোক হঠাৎ আঙুল ফুলে কলা গাছ হয়, আর সৎভাবে যারা জীবনযাপন করে তাদের জীবনটা দুর্বিষহ হয়। সেই কারণে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স আমরা ঘোষণা দেব এবং দুর্নীতির বিরুদ্ধে ন্যায় এবং সমতা ভিত্তিক সমাজ গড়ে তোলা, অর্থনীতিকে ন্যায় ও সমতা ভিত্তিক করা এবং মানুষের জীবন মান উন্নত করা, সেটাই আমাদের লক্ষ্য। আমরা স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করতে চাই, সেভাবেই আমরা এই দেশকে গড়ে তুলতে চাই। কাজে স্মার্ট বাংলাদেশ মানে শুধু একটা শব্দ না, এর সঙ্গে অন্তর্নিহিত অর্থ হচ্ছে সার্বিকভাবে বাংলাদেশের উন্নয়নটাকে স্থায়ী বন্দোবস্ত করে আমাদের প্রজন্মের পর প্রজন্ম যেন এই সুফলটা ভোগ করতে পারে। সেজন্য আমরা ঠিক করেছি, প্রেক্ষিত পরিকল্পনা তৈরি করে দিয়েছি, 2041 সালের মধ্যে বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ। আমরা এখানে থেমে থাকিনি, আমাদের এই বদ্বীপটা যেন জলবায়ুর অভিঘাত থেকে রক্ষা পায় এবং আমাদের দেশের মানুষ যেন নিরাপদে বাস করতে পারে, নদী ভাঙ্গন বা প্রাকৃতিক দুর্যোগ থেকে যেন মুক্ত হয়, তার জন্য আমরা ডেল্টা প্ল্যান 2100 করে দিয়েছি। এভাবেই সার্বিকভাবে বাংলাদেশের উন্নয়নের কার্যক্রম আমরা করে যাচ্ছি। আজকে আমাদের বেকার যুবকদের জন্য কর্মসংস্থান ব্যাংক করে দিয়েছি, 2 লক্ষ টাকা বিনা জামানতে নিতে পারবে। আমাদের কৃষকরা যারা বর্গা চাষি, তারা কোনো জামানত না রেখেই তারা কৃষি ঋণ পেতে পারে। 97 সাল থেকে 98 সাল থেকে আমরা এই ব্যবস্থাটা করে দিয়েছি। আজকে আমাদের কৃষকদের আমরা উপকরণ কার্ড দেই, 2 কোটির উপর কৃষক এই উপকরণ কার্ড পায়। 10 টাকায় ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারে, ভর্তুকি টাকা ব্যাংকে সরাসরি তাদের কাছে যায়। বিএনপির আমলে এই কৃষকরা সার চেয়েছিল বলে তাদের গুলি করে হত্যা করা হয়েছিল। আজকে আমাদের কৃষকদের সারের পিছনে ছুটতে হয় না, সার কৃষকের বাড়ি তার হাতে যে পৌঁছায়। আওয়ামী লীগ সরকার এসে সেই ব্যবস্থাটা আমরা করে দিয়েছি। আমরা এদেশের মানুষের কল্যাণে কাজ করি। আর বিএনপির কাজটা কি? জ্বালাও পোড়াও, অগ্নি সন্ত্রাস, এটাই তারা করে, এটাই তারা ভালো বোঝে, এটাই তারা জানে। নির্বাচনে তারা আসবে না, আসবে কিভাবে বলেন তো? 2008-এর নির্বাচনের কথা চিন্তা করেন, সেই নির্বাচন নিয়ে তো কারো কোনো অভিযোগ নাই, কেউ তো কোনো কথা বলতে পারে না। 2008-এর নির্বাচনের ফলাফলটা কি ছিল? সেই নির্বাচনে বিএনপির নেতৃত্বে 20 দলীয় জোট, তারা পেয়েছিল মাত্র 30টা সিট, আর আওয়ামী লীগ এককভাবে পেয়েছিল 233টা সিট। এই কথাটা কিন্তু সকলে মনে রাখতে হবে। তারা এখন বড় বড় কথা বলে, ভোটের কথা বলে, ওরা ভোটের কি বোঝে? বিএনপির জন্মটা হচ্ছে কার দ্বারা? একটা অবৈধভাবে সংবিধান লঙ্ঘনকারী, সেনা আইন লঙ্ঘনকারী, সেনা রুলস লঙ্ঘনকারী, ক্ষমতা দখলকারী এক জেনারেলের পকেট থেকে। জিয়াউর রহমান অবৈধভাবে ক্ষমতা দখল করেছে, হ্যাঁ না ভোট দিয়ে জনগণের ভোট
চুরি করার কার্যক্রম শুরু করেছে। ক্ষমতায় বসে থেকেই একদিকে সেনাপ্রধান, আবার ওদিকে রাষ্ট্রপ্রধান, আবার ইলেকশনও করেছে, যেটা সেনা আইন বিরোধী, সেনা রুলস বিরোধী, সংবিধান বিরোধী। আর সেই অবৈধভাবে ক্ষমতা দখলকারীর পকেট থেকে বেরোলো একটা দল, বিএনপি। কাজে তাদের কাজে সবকিছুই অবৈধ, তারা মানুষকে মানুষ হিসেবে গণ্য করে না। নইলে আপনারা চিন্তা করে দেখেন, রেলে আগুন দিয়ে কিভাবে মানুষ পড়ালো, একটা মা তার ছোট বাচ্চাকে বাঁচানোর জন্য বুকে ধরে রাখছে মা, সেই অবস্থায় মরে কাঠ হয়ে গেছে। বাসের ভিতরে হেল্পার ঘুমিয়ে আছে, আগুন দিয়েছে, হেল্পার পুড়ে শেষ। ঠিক 13-14 কথা চিন্তা করেন, 2013 সাল 14 সালে একই ঘটনা তারা ঘটিয়েছে। ছেলেকে বসিয়ে রেখে ট্রাকে, বাবা গেছে বোধহয় পানি আনতে, ট্রাকে আগুন দিয়ে ছেলে কাঠকয়লা হয়ে পড়ে আছে, আগুনে ঝলসে যাচ্ছে, বাবা কিছুই করতে পারেনি। এইভাবে তারা সারা বাংলাদেশে তাণ্ডব করেছে। সেই 5ই জানুয়ারি নির্বাচন ঠেকানোর নামে 582টা স্কুল, 70টা সরকারি অফিস, 6টা ভূমি অফিস এবং 3252টা গাড়ি, 29টা রেল, 9টা লঞ্চে আগুন দিয়ে পুড়িয়েছিল, ধ্বংসযজ্ঞ চালিয়েছিল। এমনকি জজের এজলাসেও তারা আগুন দেয়। বোমা মেরে ঝালকাঠিতে জজ হত্যা করলো। গাজীপুরে আইনজীবীদের আক্রমণ করলো, সেখানে তারা বোমা মেরে আহত করলো। এই তো বিএনপি চরিত্র। আর এখন আবার শুরু করেছে সে অগ্নিসন্ত্রাস। বাসে আগুন দিচ্ছে, গাড়িতে আগুন দিচ্ছে, রেলে আগুন দিচ্ছে। নতুন কোচ আমরা কিনেছি, মানুষ শান্তিতে চলাফেরা করবে, মানুষের শান্তি দেখলে ওদের মনে অশান্তি জাগে। আর একটা কুলাঙ্গার আছে, 2001 সালে সেই হাওয়া ভবন খুলে দুর্নীতি করতো, আর তার পাওয়া না দিলে আর কেউ ব্যবসা পেত না। সেই হাওয়া ভবনের খাওয়া শেষ না করা পর্যন্ত তার শান্তি ছিল না, খেতে খেতে সবই খেয়ে ফেলেছে। মানি লন্ডারিং, অস্ত্র চোরা কারবারি, সেই 10 ট্রাক অস্ত্র চোরা কারবারি, দুর্নীতি, এবং যে দুর্নীতি ধরেছে আমেরিকার গোয়েন্দা সংস্থা, এবং সেই গোয়েন্দা সংস্থা FBI লোক এসে সাক্ষী দিয়ে গেছে ওই খালেদা জিয়ার ছেলে তারেকের বিরুদ্ধে, যে কারণে তার শাস্তি হয়েছে। আর 2007 সালে মুচলেখা দিয়েছিল কেয়ারটেকার সরকারের কাছে যে আর কোনো রাজনীতি করবে না, এই বলে বিদেশে পাড়ি দিয়েছে। আর সেখানে বসে এখন যত রকম হুকুম দিয়ে নির্বাচন বানচাল করা, আর তারা নাকি গণতন্ত্র ভোট দেবে। আরে যাদের জন্মই গণতন্ত্রের মধ্য দিয়ে হয়নি, ভোটের মধ্য দিয়ে হয়নি, অবৈধভাবে হয়েছে, তারা আবার গণতন্ত্রের ভোট দেবে কিভাবে? কারণ যদি জিজ্ঞেস করি গণতন্ত্র বানান করতে পারবে, মনে হয় বানানো করতে পারবে না। এটা হলো বাস্তব কথা। তো এদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। এই সন্ত্রাসী জঙ্গিবাদী সংগঠন হচ্ছে বিএনপি। আর যে যুদ্ধ অপরাধী জাতিপিতা বিচার শুরু করেছিলেন, যাদের ভোটের অধিকার ছিল না, সংগঠন করার অধিকার ছিল না, এই খালেদা জিয়া ক্ষমতা এসে আমাদের সংবিধান সংশোধন করে 12 অনুচ্ছেদ এবং 38-এর অংশ অনুচ্ছেদ সংশোধন করেই এদেরকে রাজনীতি করার সুযোগ দেয়, ভোটের অধিকার দেয়। এমনকি পাকিস্তানি পাসপোর্ট নিয়ে যাওয়া চলে গেছে তাদেরকেও ফিরে নিয়ে আসে, রাজনীতিতে স্থাপন করে। এবং শুধু তাই না, তাদেরকে এমনকি মন্ত্রী, প্রধানমন্ত্রীও বানায়। যে শাহজিজ বাংলাদেশের বিরুদ্ধে জাতিসংঘ পর্যন্ত ছুটেছিল, তাকে বানালো জিয়াউর রহমান প্রধানমন্ত্রী। জাতির পিতা হত্যাকারীদের বিভিন্ন দূতাবাসে চাকরিতে পুরস্কৃত করেছে। জেনারেল এরশাদ এসে সেই খুনি ফারুককে রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী করেছিল। আর খালেদা জিয়া সবার থেকে আরো এক ধাপ উপরে খুনি রশিদ, খুনি হুদাকে জনগণের ভোট চুরি করে 15ই ফেব্রুয়ারি 96 সালে ইলেকশনে ভোট চুরি করে তাদেরকে ক্ষমতায় বসিয়ে বিরোধী দলের সিটে বসায়। এবং সেই ভোট চুরির অপরাধে এই দেশের মানুষ খালেদা জিয়াকে ক্ষমতাচ্যুত করেছিল, সেটা নিশ্চয়ই সকলে মনে আছে। 96 সালে 15 ফেব্রুয়ারি নির্বাচন হয়েছে, 30শে মার্চ 96 সালে খালেদা জিয়া
পদ তাকে বাধ্য হয়েছিল, ভোট চুরির অপরাধে তাকে বিদায় নিতে হয়েছিল। ঠিক একইভাবে আবার ভোট চুরি করার চেষ্টা করেছিল 2006 1,23,00,000 ভুয়া ভোটার দিয়ে ভোটার লিস্ট করে সে ক্ষমতায় থাকতে চেয়েছিল, পারে নাই। তো দুবার যারা বিতাড়িত ভোট চুরি করার মানে অপরাধে, তাদের মুখে এখন গণতন্ত্রের কথাও শুনতে হয়, ভোটের কথাও শুনতে হয়। ভোটের অধিকার আওয়ামী লীগ দিয়েছে জনগণকে, আর সেটা অব্যাহত থাকবে। এবারের নির্বাচন আপনাদের সবাইকে সতর্ক থাকতে হবে, এই ধরনের সন্ত্রাস জঙ্গিবাদ করে কোনো মানুষের ক্ষতি যেন না করতে পারে, সেদিকে সকলকেই কিন্তু সজাগ থাকার জন্য আমি আহ্বান জানাচ্ছি। সেই সাথে 7ই জানুয়ারি নির্বাচন, জনগণ ভোট দেবে, ভোটের মালিক জনগণ, এটা তাদের সাংবিধানিক অধিকার। হ্যাঁ, আমরা এটা উন্মুক্ত করেছি, আমাদের নৌকার প্রার্থীও আছেন, স্বতন্ত্র আছেন এবং অন্যান্য দলও আছে। প্রত্যেকে জনগণের কাছে যাবেন, জনগণ যাকে ভোট দেবে সেই নির্বাচিত হবে, কেউ কারো অধিকারে হস্তক্ষেপ করবেন না। এখানে কিন্তু কোনো রকম সংঘাত, মারামারি কোনো কিছু আমি দেখতে চাই না। কোনো সংঘাত হলে আমার দলের যদি কেউ করে, তাদের কিন্তু রেহাই নেই, তাদের বিরুদ্ধে আমরা যথাযথ ব্যবস্থা নেব, সেটা মনে রাখবেন। আমরা চাই যে জনগণ তার ভোটের অধিকার নির্বিঘ্নে প্রয়োগ করবে, তার যাকে খুশি তাকে পছন্দ করবে, তাকে ভোট দেবে, সে জয়ী হয়ে আসবে। এবং গণতন্ত্রকে আরো সুদৃঢ় আমাদের করতে হবে। এর যদি ব্যত্যয় ঘটে, ভবিষ্যতে কি হবে, বাংলাদেশ শেষ হয়ে যাবে। আজকে যতটুকু উন্নতি করেছি থাকবে না। আজকে আমাদের বাংলাদেশে দারিদ্রের হার আমরা 41 ভাগ থেকে 18.7 ভাগে নামিয়ে এনেছি। মাথা পিছু আয় আজকে বৃদ্ধি করেছি, প্রায় 2,798 মিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয়েছে। আমাদের প্রবৃদ্ধি যখন সারা বিশ্বের অনেক উন্নত দেশ মাইনাসে চলে গেছে, তখন আমরা 5% প্রবৃদ্ধি ধরে রাখতে সক্ষম হয়েছি। আমাদের দেশের মানুষের কল্যাণের জন্য দিন রাত আমরা অক্লান্ত পরিশ্রম করেই আজকে এই কাজগুলো আমরা করে যাচ্ছি। সেই ক্ষেত্রে উন্নয়নের ধারাটা যদি অব্যাহত থাকতে হয়, তাহলে আওয়ামী লীগকেই সরকার গঠন করে জনগণের কল্যাণ সাধন করতে হবে। আমরা যে ভূমিহীন গৃহহীন মানুষের ঘর দিচ্ছি, আমরা যে মানুষের বিদ্যুৎ দিয়েছি, প্রতি ঘরে ঘরে আলো জ্বালবো, সেটা আমরা কথা দিয়েছিলাম, সেটা আমরা রেখেছি। আর রাস্তাঘাট পুলব্রিজ সব উন্নতি আমরা করেছি, সেটা আপনাদের মাথায় রাখতে হবে। মাথায় রেখেই নির্বাচনটাকে যেন কেউ কোনো রকম অভিযোগ না আনতে পারে, নির্বাচন নিয়ে শান্তিপূর্ণভাবে নির্বাচন করবেন। কারণ নির্বাচনে অংশগ্রহণ জনগণের অংশগ্রহণ থাকতে হবে, ভোটারের অংশগ্রহণ থাকতে হবে। কোন দল আসলো না আসলো তাতে কিছু আসে যায় না। আর এরা তো আসবেই না, ভোট চুরির সুযোগ পাবে না দেখে আসে না। বিএনপি আসেনি একটা কারণে, যেখানে ভোট চুরির সুযোগ নাই, কারণ 2008 পারে নাই, যার জন্য তারা এখনই সবসময় নির্বাচন বাতিল করতে চায়, বর্জন করতে চায়। সেটা তাদের ইচ্ছা, যার যার দলের ইচ্ছা। কিন্তু আমরা নির্বাচনে বিশ্বাস করি, জনগণের ক্ষমতায়নে বিশ্বাস করি। কাজে জনগণের ক্ষমতায়ন আমরাই নিশ্চিত করেছি, আর সেটা ধরেই আমাদের এগোতে হবে। আমি এই কথাই আপনাদের সবাইকে বলতে চাই যে আগামী নির্বাচনে সুষ্ঠুভাবে আপনারা নির্বাচন করবেন, নিজের দলের মধ্যে ঐক্য রাখবেন। আর যেখানে যে থাক, যত প্রার্থী আছে প্রার্থীরা গণসংযোগ করুক, তার স্বাধীন মতো জনগণকে সুযোগ দেন, তার পছন্দ মতো প্রার্থীকে তারা পছন্দ করে নেবে এবং ভোট দেবে। তাতেই আমাদের গণতন্ত্র আরো শক্তিশালী হবে। যারা নির্বাচনে এসেছেন সবাইকে ধন্যবাদ জানাই। আর সেই সাথে আজকে আপনাদের সাথে কথা বলবো, আমি অনেক সময় নিলাম, আর সময় নিতে চাই না। এখন একটা জায়গা থেকে আপনাদের কিছু কথা শুনবো বা কথা বলবো, সেইভাবে আমরা পরিকল্পনা নিয়েছি। এভাবে আমি সারা বাংলাদেশে কিছু জায়গায় নিচে যাব, সব জায়গায় যেতে পারবো না, কিন্তু জায়গায় না যেতে পারবো ভিডিও কনফারেন্সের মাধ্যমে আপনাদের সঙ্গে যোগাযোগ করব। আর কোনো অসুবিধা হলে সেটা অবশ্যই যোগাযোগ করবেন। কাজে আওয়ামী লীগের যারা নেতৃবৃন্দ প্রার্থী আছেন, অবশ্যই আমি নৌকা মার্কায় ভোট চাবো সকলের কাছে, সব জনগণের কাছে, যে নৌকা নবীন নৌকা, বিপদে মানুষের একমাত্র বাহন হচ্ছে নৌকা। এখনো রাস্তাঘাট যতই করি, বন্যা হলে উদ্ধার করতে নৌকারই প্রয়োজন হয়, সেটাও মাথায় রাখতে হবে। কাজে আমাদের দেশটা ভৌগোলিক অবস্থান সেরকমই। ঠিক সেইভাবে এই নৌকায় ভোট দিয়ে দেশের মানুষ স্বাধীনতা পেয়েছে, এই নৌকায় ভোট দিয়ে আজকে অর্থনৈতিক মুক্তি এসেছে, বাংলাদেশ আজকে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে। বাংলাদেশ সামনে এগিয়ে যাবে, উন্নত সমৃদ্ধ ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত স্মার্ট সোনার বাংলা ইনশাল্লাহ আমরা গড়ে দেবো। এই গড়ে তুলবো একটাই লক্ষ্য, নৌকায় ভোট দিয়ে আমাদের জয়যুক্ত করে
জনগণকে আহ্বান করবো আমাদের আপনাদের সেবা করার সুযোগ দেন। কাজে আমার এই বার্তাটা আপনারা এই 5টা জেলা এখানে আছেন, সাধারণ জনগণের কাছে এই বার্তাটা পৌঁছে দেবেন। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর কোথায় পঞ্চগড় শীতের জায়গা আগে বিদায় মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনাকে অসংখ্য ধন্যবাদ। তিনি দীর্ঘক্ষণ বক্তব্য রেখেছেন। জেলার সাথে মাননীয় প্রধানমন্ত্রী অনলাইনে সংযুক্ত আছেন, তিনি প্রতিটি জেলার নেতৃবৃন্দের সাথে ইন্টারাকশন করবেন। তো প্রথমেই আমরা শুরু করতে চাই পঞ্চগড় জেলা দিয়ে। এখন পঞ্চগড় জেলার নেতৃবৃন্দের সাথে মাননীয় প্রধানমন্ত্রী কুশল বিনিময় করবেন। ধন্যবাদ। একটু সুযোগ রেল, হ্যাঁ রেল বসে 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 আগামী 7ই জানুয়ারি 10ম জাতীয় সংসদের নির্বাচন, দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী তফসিল অনুযায়ী সকল প্রক্রিয়া সম্পন্নের পরে মাননীয় প্রধানমন্ত্রী গতকাল সিলেট থেকে তার নির্বাচনী প্রচারণা শুরু করেছেন এবং আমরা পঞ্চগড়ে মানুষ অত্যন্ত ভাগ্যবান যে মাননীয় প্রধানমন্ত্রী ভার্চুয়ালি আমাদের পঞ্চগড়ের মানুষের সঙ্গে যুক্ত হয়ে 21 তারিখ আজকে একদিন পরে আমাদেরকে বেছে নিয়েছেন আমাদের জেলাকে। তার জন্য পঞ্চগড় জেলার সকল মানুষের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি সর্ব উত্তরের জেলা পঞ্চগড়, কিন্তু পঞ্চগড়ে মানুষকে আপনি যেভাবে ভালোবেসেছেন, পঞ্চগড়ে মানুষ একইভাবে আপনাকে ভালোবেসেছে। পঞ্চগড়ে আপনি চা, এটি আপনারই অবদান, যার ফলে অর্থনৈতিকভাবে পঞ্চগড় আজকে অনেক স্বাবলম্বী হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, যেহেতু আপনি আমাকে রেল মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন, আপনি পঞ্চগড় পর্যন্ত আমি দায়িত্ব নেওয়ার পূর্বেই আপনি ডুয়েল গেজ করে দিয়েছিলেন এখানে, অর্থাৎ ব্রড গেজ এবং মিটার গেজ দুটি লাইনই পার্বত্য পঞ্চগড়, যার ফলে গতবার আপনি এখন পঞ্চগড়ে আমাদের 3টি ট্রেন সরাসরি পঞ্চগড় থেকে ঢাকায় চলাচল করে। এছাড়াও পঞ্চগড় থেকে রাজশাহী যায়, পঞ্চগড় থেকে রংপুর হয়ে আপনার সান্তাহার যায়। এভাবে রেল যোগাযোগ ব্যবস্থা, এবং পঞ্চগড় থেকে আপনি বলেছেন যেদিন কক্সবাজারে আমরা রেল উদ্বোধন করি, পঞ্চগড় থেকে আমরা ইনশাল্লাহ আপনার যে আশা এবং আপনি যেটা বলেছেন, আমরা পঞ্চগড়ের মানুষ ইনশাল্লাহ আমরা এখন পঞ্চগড় থেকে আমরা কক্সবাজার পর্যন্ত রেলে করে যেতে পারি। মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চল থেকে কক্সবাজারে যাওয়ার জন্য ইতিমধ্যেই আপনি রেল সম্প্রসারিত করেছেন। কাজে আমি পঞ্চগড়ের মানুষ হিসাবে, এই এলাকার সন্তান হিসাবে যে দায়িত্ব আপনি আমাকে দিয়েছেন, আমি চেষ্টা করেছি সে দায়িত্ব যথাযথভাবে পালন করার, এবং পঞ্চগড়ের মানুষ এই জন্য গর্ববোধ করে। আমরা আশা করছি যে আপনার এই দায়িত্ব দেওয়ার ফলে পঞ্চগড়ের সার্বিক একটি আবহাওয়া পরিবর্তন হয়েছে। এই পঞ্চগড়ে এখন পর্যটন একটি অপূর্ব সম্ভাবনা, এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। তাতে এখন ঢাকা থেকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে মানুষ পঞ্চগড়ে আসছে।
পঞ্চগড়ে অনেক কিছু থাকার পরে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এখানে একটা বিশ্ববিদ্যালয় আপনি ধারাবাহিকভাবে গোটা বাংলাদেশের প্রত্যেকটি জেলায় আপনি বিশ্ববিদ্যালয়ে দেওয়ার কথা বলেছেন। আমরা আশা করছি এবার যদি আপনি সরকার গঠন অবশ্যই করবেন এবং পঞ্চগড়ের মানুষ অবশ্যই যে 2টি আসন, এই 2টি আসনে নৌকা আপনাকে উপহার দেবে। মাননীয় প্রধানমন্ত্রী, আমরা আশা করছি আপনি আরেকটি কথা বলেছেন যে বাংলা বন্দর পর্যন্ত, স্থলবন্দর পর্যন্ত পঞ্চগড় থেকে রেল সম্প্রসারণের জন্য, এবং ইতিমধ্যে আমরা এটির সমস্ত আপনার প্রক্রিয়া সম্পূর্ণ করেছি। এটি ইতিমধ্যেই আপনার পরিকল্পনা কমিশনে আছে। আমরা আশা করছি এবার আপনি সরকার গঠনের পরে আমরা বাংলা বন্দর পর্যন্ত এই রেল সম্প্রসারণ করতে পারবো। মাননীয় প্রধানমন্ত্রী, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না। আমরা আশা করছি যে পঞ্চগড়ে এখন আমাদের যেটুকু আছে অল্প কিছু রাস্তা আছে কাঁচা, নাহলে সমস্ত গ্রামীণ রাস্তা আমাদের পাকা হয়েছে। আমরা আশা করছি এবার সরকার গঠন করলে আগামী দিনে, আগামী 3 বছরের মধ্যে পঞ্চগড় জেলায় কোনো কাঁচা রাস্তা থাকবে না। পাড়া না দিলে মাটির স্বাদ পাবা কোত্থেকে? মাটি পাড়া না দিলে মাটির স্বাদ পাবা কোত্থেকে? আচ্ছা ঠিক আছে, করে দেবো। তোমাদের পার্বতীপুর থেকে পার্বতীপুর পর্যন্ত কিন্তু ব্রডগেজ করা হয়ে গেছে। পার্বতীপুর থেকে ওই পর্যন্ত তো চলে আসছে, পঞ্চগড় পর্যন্ত ব্রডগেজ আছে। পঞ্চগড় পর্যন্ত ব্রডগেজ আপনি করে দিয়েছেন। ব্রডগেজ হয়ে গেছে, পঞ্চগড় হয়ে গেছে, তাহলে বাকি নাই এখনো বাকি নাই। ওকে ঠিক আছে। এখানে প্রধানমন্ত্রী আপনি কথা বলছেন, এক একটি জেলা, আজকে 5টি জেলা আমাদের নেতৃত্ব। এখন পঞ্চগড়ের সভাপতি রেলমন্ত্রী হিসাবে বক্তব্য দিচ্ছেন, তিনি আওয়ামী লীগের সভাপতি হিসাবে বক্তব্য রাখেন। ভুলে গেছে মাননীয় প্রধানমন্ত্রী পঞ্চগড় জেলা সভাপতি হিসাবে আপনারা জানেন যে আমরা 2টো সিটেই উপহার দেবো, এই কথাটাই বলেছি। বাংলা বন্দর, স্থল বন্দরের কথা বলেছি, 4 কথা বলেছি। পঞ্চগড়ের সভাপতি হিসাবে পঞ্চগড়ের সার্বিক একটি অর্থনৈতিক ভাবে অনেক উন্নয়ন হয়েছে। হ্যাঁ ঠিক আছে, ওকে। আমরা এখন পার্বতীপুর থেকে আরেক জায়গায় যাবো। আমরা এরপরে লালমনিরহাট যাই। না একটু কথা শুনবা। জয় বাংলা, মার্কা নৌকা, বছর ভাইয়ের মার্কা, নৌকা নৌকা, বছর ভাইয়ের মার্কা, আচ্ছা স্লোগান থামো, ভাইয়ের মার্কা। এই স্লোগান থামো, স্লোগান থামো। সুজিত আছে? আচ্ছা হ্যাঁ বলো বলো বলো। বসো, অসংখ্য ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। সুজন ভাই যেমনটি বলছিলেন যে আপনি 360 আউলিয়ার দরবার থেকে ফিরে আমাদেরকে সংযুক্ত হয়ে আমাদেরকে কথা বলার সুযোগ দিয়েছেন। আপনার মনে আছে এই শহীদ শামসুল ইসলাম সুরুজ, সোহেল জাহাঙ্গীরের রক্ত ভেজা মাটি, বিএনপির সন্ত্রাসীদের দ্বারা নির্মমভাবে নিহত এই তাদের মাটি থেকে আমি আপনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং আমি আপনাকে আগাম অভিনন্দন জানাচ্ছি যে বাংলাদেশের ইতিহাসে আপনি টানা চতুর্থবারের মতো এবং 5মবারের মতো আপনি প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। এর জন্য আমি আপনাকে স্বাগত জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী, লালমনিরহাট জেলা আওয়ামী লীগ একটি শক্তিশালী সংগঠন, আপনি জানেন। আপনাকে আমি
বিশেষভাবে আপনার কাছে অনুরোধ করছি যে এখানে উপস্থিত আছেন আমাদের এখানে উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী লীগের, আচ্ছা বলি না, বাংলাদেশ আওয়ামী লীগের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক। এই অঞ্চলের দায়িত্ব নেওয়ার পরে যিনি সাংগঠনিক চেহারাটা পাল্টে দিয়েছেন, আমার প্রিয় ভাই বাবু সুজিত নন্দী, আমার প্রিয় বোন, আপনার অত্যন্ত স্নেহভাজন এই বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সম্মানিত সদস্য অ্যাডভোকেট সুব্রা বেগম রুমি, আমাদের জেলা আওয়ামী লীগের সভাপতি আপনার অত্যন্ত স্নেহভাজন সাবেক প্রতিমন্ত্রী জনাব মোতার হোসেন 1 নম্বর আসন থেকে যিনি এবার প্রার্থী হয়েছেন এবং বিজয় ইনশাল্লাহ সুনিশ্চিত। 2 নম্বর আসন থেকে আমাদের আপনার আরেক স্নেহভাজন সমাজ কল্যাণ মন্ত্রী, আমাদের জাতীয় পরিষদ সদস্য জেলা আওয়ামী লীগের জনাব নুরুজ্জামান আহমেদ, তিনিও প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইনশাল্লাহ 7 তারিখে আমরা ওই সিটও আপনাকে উপহার দেবো ইনশাল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী। লালমেট সদর উপজেলায় এই সদর যে আসনটি এইবার দীর্ঘদিন পর আপনি আমাদের হাতে নৌকা তুলে দিয়েছেন। আমার মা বোনেরা আঁচল পেতে, ভাইয়েরা হাত পেতে সেটাকে গ্রহণ করেছেন এবং লালমেট সদর আসনে এবার ভোট বিপ্লবের মধ্য দিয়ে 1 বৈশাখ যেভাবে আনন্দ হয়, ঈদে যেভাবে আনন্দ হয়, আনন্দ ঘন পরিবেশে মানে লক্ষ লক্ষ ভোটারের উপস্থিতি 7 তারিখে জানুয়ারি মাসে ইনশাল্লাহ আমরা প্রমাণ করব যে জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে। যারা আগুন দিয়ে মানুষ মারে, মায়ের কোলে শিশুকে মারে, তাদেরকে জনগণ প্রত্যাখ্যান করে আপনার আহ্বানে মানুষ ভোট দিতে এসেছে। ইনশাল্লাহ 7 তারিখে লালমেট জেলায় এটা আমরা প্রমাণ করতে সক্ষম হব। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে কতবার কৃতজ্ঞতা জানাবো, আমার জানাবার ভাষা নাই। আপনি 10 গ্রাম আসলেন, মানুষের চোখের পানি দেখেছেন। দীর্ঘদিন প্রায় 47 সাল থেকে 11 সাল অবরুদ্ধ ছিল। খালিদ মাহমুদ চৌধুরী সাহেব ছিলেন তখন। কত মানুষের চোখের কান্না আমরা দেখেছি, কত মানুষ গুম হয়েছে, খুন হয়েছে, আপনি সেটা উন্মোচন করে দিয়েছেন। স্বাধীন বাংলাদেশের মানুষ হয়েছে। আমরা স্লোগান দিয়েছি যে মুজিব দিয়েছেন চুক্তি, হাসিনা দিয়েছেন মুক্তি। আমাদের শুধু 10 গ্রাম আঙ্গরপোতা নয়, লালমেট জেলায় সবচেয়ে বেশি ছিটমহল। সেই ছিটমহল গুলো প্রায় 67 বছর পর 55টা ছিটমহল স্বাধীনতার পতাকা তারা উত্তোলন করেছে। সেই জন্য আপনাকে মাথা নত করে কৃতজ্ঞতা জানাই মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী, এশিয়ায় না, আমি খবর নিলাম একসঙ্গে এয়ারোস্পেস এবং এভিয়েশন ইউনিভার্সিটি ভারত করতে পারে নাই, আমেরিকা করতে পারে নাই, আলাদা আলাদা আছে। আপনি লালমেটবাসীকে না চাইতেই সেই উপহার দিয়ে যে কৃতজ্ঞতা বাসে আপনি আবদ্ধ করেছেন, এইটা আমরা লালমেটের মানুষ আপনার প্রতি কৃতজ্ঞ এবং আমরা আর এইটা পূর্ণাঙ্গ বাস্তবায়নের জন্য নির্বাচনের পরে আপনার হাত দিয়ে আমরা এটা উদ্বোধন দেখতে চাই। লালমেটে আপনার চরণ ধুলি আমরা কামনা করি। আমার 5মবারের প্রধানমন্ত্রী হিসাবে আপনি লালমেটে প্রথম বঙ্গবন্ধু এভিয়েশন এবং এয়ারোস্পেস ইউনিভার্সিটি উদ্বোধন করবেন, এটা আমরা প্রত্যাশা রাখি। রেলের কথা বলছিলেন মাননীয় প্রধানমন্ত্রী, ব্রিটিশ আমলের রেল লাইন ছিল বুড়িমারি পর্যন্ত, সব অঞ্চল আপনি জানেন এই এলাকার। আর সেই রেল লাইন কেউ করে নাই, খালেদা করে নাই, এরশাদ করে নাই, জিয়াউর রহমান করে নাই। আপনি একদম বুড়িমারি থেকে লালমেট পর্যন্ত ব্রিজ, কালভার্ট, স্টেশন সবকিছু করে রেল লাইন নতুন করে স্থাপন করেছেন। তবে একটা গাড়ি র্যাক সব রেডি আছে, ঢাকার সঙ্গে চালু হওয়ার কথা সুজন ভাই নিশ্চয়ই শুনছেন। আমি অনুরোধ করি যে বুড়িমারি এক্সপ্রেসটা 16 তারিখে উদ্বোধন হওয়ার কথা ছিল, 16 তারিখে উদ্বোধন হয় নাই। এর মধ্যে বলে কয়ে যেন ওনার অফিসারদেরকে দিয়ে ট্রেনটা যেন উদ্বোধন, সব রেডি আছে মাননীয় প্রধানমন্ত্রী, এই ট্রেনটা যেন উদ্বোধন করে, এটা আমরা প্রত্যাশা করছি।
আর একটা মাননীয় প্রধানমন্ত্রী, আপনি তো সব দিয়েছেন, আপনার কাছে চাইতেও লজ্জা লাগে। সবচেয়ে বড় দুঃখটা হইল তিস্তা মহাপরিকল্পনা। ফুরিয়াগাছ গেছেন তিস্তা নদী, মাননীয় প্রধানমন্ত্রী তিস্তা ব্রিজ দিয়েছেন, ধরলা ব্রিজ দিয়েছেন, ফুলবাড়ি কুলাঘাট সেটাও মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন। এখন দাবি একটা হলো যে তিস্তা নদীর দুই তীরে বাঁধ দিয়ে একটা মহাপরিকল্পনা আপনি হাতে নিয়েছেন। তিস্তাপাড়ের মানুষ আপনার হাত দিয়ে দ্রুত বাস্তবায়নের দাবি করে মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে আমি অনুরোধ করি এটা আপনি দয়া করে একটু করে দেবেন। আর আপনি কথা দিয়েছিলেন মাননীয় প্রধানমন্ত্রী, আপনি বলেছিলেন আমাকে একদিন ভিডিও কনফারেন্সে যে আপনি লালমাইয়ের একটা অর্থনৈতিক অঞ্চল তৈরি করে দেবেন। জায়গাটাও কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী চিনে ফেলেছিলেন। ওই যে আপনি আসলেন, বৃষ্টি আসলো, নামাজ পড়লাম না, আগে সেটুকু নিয়ে খুশি থাকো, কারণ কখনো লালমনিরহাটে কিচ্ছু হয়নি, কাজে সব করে দিয়েছি। বুড়িমারি স্থল বন্দরটা আরো উন্নত মানের করে দেব। পাশাপাশি আমরা চিলমারি বন্দর তৈরি করছি, কুড়িগ্রাম চিলমারি বন্দরটা তাহলে আরো ভালোভাবে চলবে। কাজে সব দিকে কিন্তু কাজ করছে, নদী ড্রেজিং করে আমরা আরো মানে নব্যতা ফিরিয়ে নিয়ে এসে এটা করে দেবো। আর তিস্তা যে প্রকল্প সেটা আমরা করে দেবো। কাজী লালমনিরহাট দীর্ঘদিন সদরে নৌকা মার্কায় ভোট দিতে পারেনি, এবার নিশ্চয়ই নৌকা মার্কায় ভোট দেবে, সেটাই আমরা চাই। কি পাবো তো নৌকা মার্কায় ভোট, কই লালমনিরহাট কি বলে? এবার সব মিলে একসাথে কাজ করতে হবে। ওকে, পাবো তো, ঠিক আছে। তোমার একজন তো বললো, হ্যাঁ আমরা আরেকটা জেলায় যাই, ও ছাড়বেন না, আমরা এখন আরেকটা জেলায় যেতে চাচ্ছি, ঠিক আছে? 5টা জেলায় কথা বলবো আমরা। এখন নাটোরে কথা বলি, তোমরা লিঙ্ক থাকো, শুনো। নাটোর আমি নেতৃবৃন্দকে অনুরোধ জানাবো নাটোর জেলা নেতৃবৃন্দের সাথে সংযুক্ত হবেন। মাননীয় প্রধানমন্ত্রী অনেক উন্নয়ন করেছেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর নখদর্পণে আছে কি করতে হবে এবং কি করলে এলাকার মানুষ খুশি হবে। মাননীয় প্রধানমন্ত্রী যেগুলো হয়েছে সেগুলোই প্রচার না বলে পারে না, এত বড় প্রশ্ন বলে কুলাতে পারে না। মাননীয় প্রধানমন্ত্রী, হ্যাঁ শ্রদ্ধেয় নেত্রী, আজকে আজকে দ্বিতীয় দিন পেলাম না, কাঁচাগোল্লা আমরা দিব মাননীয় প্রধানমন্ত্রী 7 তারিখে। 7 তারিখে 4টি আসনে মাননীয় প্রধানমন্ত্রী আপনি আমাদের যাদেরকে মনোনয়ন দিয়েছেন, নাটোর 1 থেকে এবং আমাদের নাটোর 2 সদর নলডাঙ্গা থেকে শফিকুল ইসলাম শিমুল ভাই, আমাদের নাটোর থেকে আমি জুনাইদ আহমেদ পলক, এবং আমাদের নাটোর 4 গুরদাসপুর বড়াইগ্রাম থেকে ডক্টর সিদ্দিকুর রহমান পাটোয়ারি, লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলামের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ আছি। মাননীয় প্রধানমন্ত্রী, শ্রদ্ধেয় নেত্রী, আমাদের গুরদাসপুর, আমাদের যে বাগাতিপাড়া এবং আমাদের নাটোরে আসার জন্য বঙ্গবন্ধু সেতু থেকে বাংলাদেশের প্রথম সার্ভিস লেন সহ স্মার্ট রাস্তা আমাদেরকে দিয়েছিলেন। আজকে লালপুর বাগাতিপাড়ায় বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অফ টেকনোলজি দিয়েছেন, স্পেশাল ইকোনমিক জোন উদ্বোধন হয়েছে, অনুমোদন হয়েছে। নাটোরে আমাদের প্রাণের দাবি বিজ্ঞানী বিশিষ্ট ডক্টর ওয়াজেদ মিয়া আমরা কৃষি বিশ্ববিদ্যালয় পেয়েছি। আমরা নাটোরে পেয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার প্রতি ধন্যবাদ। আমরা নাটোরে 250 সিট আমরা স্বাস্থ্য কমপ্লেক্স পেয়েছি, নলডাঙ্গা উপজেলা পেয়েছি, আমার চলনবিলবাসী আপনার দেওয়া হাইটেক পার্ক
শেখ কামাল আইটি ট্রেনিং ইনকিউবেশন সেন্টার পেয়েছে। ইনশাআল্লাহ আপনার প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানানোর জন্য আগামী 7 তারিখ 4টি আসন থেকে আমরা নৌকার পক্ষে ভোট বিপ্লবের মধ্যে স্মার্ট নাটোর গড়ে তুলবো, স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার জন্য আপনাকে সুযোগ করে দেব। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার অনুমতি ক্রমে জেলা আওয়ামী লীগের সভাপতি আমাদের শ্রদ্ধেয় নেতা অ্যাডভোকেট সিরাজুল ইসলাম ভাইকে আমরা বলার জন্য অনুরোধ করছি। ডিজিটাল সাহেব তুমি সভাপতিকে দাও, কারণ যে ডিজিটাল সাহেব তুমি সভাপতিকে দাও। বাংলাদেশ আওয়ামী লীগের মাননীয় সভানেত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে আন্তরিকভাবে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। এবং নাটোরবাসীর পক্ষ থেকে আপনাকে অভিনন্দন। আপনি গতকাল সিলেট থেকে আপনি নির্বাচনী প্রচারণা শুরু করেছেন প্রথম, এবং দ্বিতীয় ধাপে আজকে নাটোরের সঙ্গে আপনি সংযুক্ত হয়েছেন। এই জন্য নাটোরবাসী ধন্য এবং কৃতজ্ঞ। আপনি নাটোরবাসীকে ভালোবেসে যে আপনি আজকে আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন, এই জন্য আর একবার নাটোরবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়টি আপনাকে জানাতে চাই যে আপনার মেসেজ আজকে নৌকা মার্কার প্রতীকে ভোট দিয়ে আমাদের মনোনীত 4 জন প্রার্থী নাটোর থেকে যারা আছেন তাদেরকে আপনাকে উপহার দেব, এবং আগামী দিনে আপনি প্রধানমন্ত্রী হবেন এবং নাটোরের উন্নয়নের অব্যাহত রাখবেন। আজকে এই মিটিং সভার মাধ্যমে নাটোরবাসীর কাছে মেসেজ চলে গেল যে নৌকা মার্কার প্রতীকে ভোট দিয়ে আমাদের 4 জন মনোনীত প্রার্থীকে জয়যুক্ত করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে জানাতে চাই যে আপনি নলডাঙ্গার বুড়িরভাগ মাঠে এসে নলডাঙ্গার উপজেলা দিতে চেয়েছিলেন, সেই উপজেলা দিয়েছেন। নলডাঙ্গাবাসী আজকে আপনার প্রতি ভালোবাসায় মুগ্ধ। আজকে সকলেই আপনাকে ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে নৌকা মার্কার প্রতীকে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি ডক্টর ওয়াজেদ আলী এখানে বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয় দিতে চেয়েছেন। এই নাটোর চলন বিলের এলাকা, হালতি বিল এলাকা, এখানে এই হালতি বিল এবং চলন বিল এলাকায় শুধুমাত্র 1টি করে ফসল হয়। মাননীয় প্রধানমন্ত্রী, আমরা চাই এই নাটোরের মানুষ এখানে 2টি 3টি ফসল যাতে হয়, সেজন্য বাঁধ নির্মাণ করে এত বড় হালতি বিল এবং চলন বিলকে আমরা উন্নয়ন করতে চাই। আপনি এখানে নাটোরের উন্নয়নের জন্য যে কর্মকাণ্ডগুলি করেছেন ইতিমধ্যে শুনলেন। নাটোরবাসী ধন্য এবং কৃতজ্ঞ। আগামী দিনে আপনাকে প্রধানমন্ত্রী হিসাবে নাটোরবাসী আপনাকে আমন্ত্রণ জানাচ্ছে, আপনি আসবেন, নাটোরবাসী ধন্য হবে। আপনাকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে আগামী দিনে 4টি সিট নাটোর থেকে আপনাকে উপহার দিয়ে আমরা সকলেই ধন্য এবং কৃতজ্ঞ হতে চাই। আপনাকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক আপনার সকলে। অনেক ধন্যবাদ। আমি যেহেতু ডিজিটাল বাংলাদেশ করেছি, তাই এবার ডিজিটালি আমরা, বিশেষ করে নাটোর তো বিশেষ করে ডিজিটালি আপনাদের সাথে সংযুক্ত হয়েছি। নাটোর একটা অনেক ঐতিহ্যবাহী জায়গা। আর তাছাড়া আগেই বলেছি যে নাটোর তার একটা আলাদা গুরুত্ব আছে। তো আমরা চাই যে হ্যাঁ, নৌকা মার্কায় আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করবেন। তবে সেই সাথে আরেকটা কথা বলবো, নিজেদের মধ্যে কোনো রকম সংঘাত আমি দেখতে চাই না, কারণ আমরাই উন্মুক্ত করে দিয়েছি সিট। সবাই ইলেকশন করবে, জনগণ আসবে, জনগণ ভোট দেবে। জনগণের সেই স্বাধীনতা নিশ্চিত করতে হবে, যাকে তাদের পছন্দ তাকে তারা ভোট দেবে। আর ভোট চাওয়ার অধিকার সকলেরই আছে, কাজে প্রত্যেকেই যারাই ভোট চাইতে যাবে যার যার পরিকল্পনা তারা জনগণকে বলবে এবং জনগণ ভোট দেবে। নির্বাচনটাকে আমরা সেইভাবে করতে চাই যাতে করে গণমানুষের সম্পৃক্ততা বাড়ে, ভোটার যেন আসে এবং তারা যেন শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে। সেই কারণেই আমি আপনাদেরকে বলবো যে সবাই যেন শান্তিপূর্ণভাবে থাকবেন এবং নির্বাচনটা যাতে সুষ্ঠু হয় সেই ব্যবস্থাটা আপনারা নেবেন, সেটাই আমরা চাই। আর উন্নয়নের কথা আর ব্যাপকভাবে বলার দরকার নেই। এ পর্যন্ত নাটোরের বিদ্যুৎ কেন্দ্র থেকে শুরু করে, প্রাইভেটের বিদ্যুৎ কেন্দ্র থেকে শুরু করে অনেক কিছুই আমরা করে দিয়েছি, যেটা আগে কখনো ছিল না। কাজে সেদিক থেকে আমি মনে করি যে প্রত্যেকটা এলাকারই যে সুষম উন্নয়ন হয়, যে যার মাধ্যমে আমরা স্মার্ট বাংলাদেশ গড়ব, আমরা সেই ব্যবস্থাটাই নিয়েছি। কাজে সেভাবে আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই কামনা করি। আর ইনশাল্লাহ আমি যেসব জেলা আমি ভিডিও কনফারেন্সিং করলাম, আগামীতে আমি প্রত্যেক জেলা নিজে সরাসরি সফর করব, যেটা আমি পাবনায় যাই।
পাবনা শেষ করে আমরা খাগড়াছড়ি যাব। কই পাবনা কোথায়? ঢাকনা খুলো না, চলে যাবো মাননীয় প্রধানমন্ত্রী, ঢাকনা খুলনা। আমরা কি মাননীয় প্রধানমন্ত্রী আমরা কি যাও না পরবর্তীতে নাটোরে পাবো কিনা আপনাকে? আমাদের প্রিয় মাননীয় সভানেত্রী, হ্যাঁ একটু বসো 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 বসে কথা বললো। তুমি তো প্রিন্স হয়ে আগেই বসে আছো, বসো। যে মাননীয় নেত্রী, আপনি গতকাল সিলেট থেকে নির্বাচনী প্রচার শুরু করেছেন। আমরাও 18 তারিখের পর থেকে কম বেশি সবাই আমরা আপনাদের নির্বাচনী প্রচারণা শুরু করেছিলাম। হঠাৎ করে আমরা 2 দিন আগে শুনলাম আপনি আমাদের সঙ্গে নির্বাচনী প্রচারে সম্পৃক্ত হবেন। এটা শোনার পরে পাবনায় প্রত্যেকটি আমাদের যারা প্রার্থী আছেন সবার মধ্যে একটা সাহস, উদ্দীপনা এবং উৎসাহ, আনন্দ বন্যা বয়ে গেছে। মাননীয় নেত্রী, আপনি পাবনায় আমার 5টি আসন, এই 5টি আসন যাদের মনোনয়ন দিয়েছেন তারা সবাই এখানে উপস্থিত আছে। বিশেষ করে এখানে আমাদের 1 নম্বর যাকে আমাদের প্রিয় অ্যাডভোকেট সাজুল্লাহ টুকু ভাই মাননীয় ডেপুটি স্পিকার আছেন, আমাদের আহমেদ কবির ফিরোজ ভাই 2 নম্বর মাননীয় এমপি আছেন, আমাদের 3 নম্বরে আমাদের মকবুল হোসেন এমপি ভাই, মকবুল হোসেন ভাই আছেন। আমাদের 4 নম্বর থেকে আমাদের গাজীবুর রহমান শরীফ সেও আছে, আর আমি সর্বশেষ 5 নম্বর আমি আছি, গোলাম ফারুক প্রিন্স। তো নেত্রী, আমার সভাপতি, আমার প্রিয় সবার প্রিয় তুমি আসো, নাম বলো, নিজের নাম তো বলো নাই। যে নেত্রী, আমি গোলাম ফারুক খন্দকার প্রিন্স, আমি 5 নম্বর। জি, আমার সভাপতি লাল ভাই এখানে আছেন। তো মাননীয় নেত্রী, আমি আসলে এই পাবনা একসময় আপনি জানেন উত্তরবঙ্গের প্রবেশদ্বার বলা হতো। তো সেই পাবনা পরবর্তীকালে পাবনাটা বিভিন্ন কারণে একটা পকেট হয়ে যায়। আপনি আসার আগ পর্যন্ত পাবনা অনেক অবহেলিত ছিল। তা আপনি পাবনায় আমরা না চাইতেই পাবনা আপনারা যা করেছেন নেত্রী, আমরা পাবনা মানুষ আসলে আমরা সবাই আপনার কাছে কৃতজ্ঞ। পাবনায় আপনি আমার চাইনি মেডিকেল আপনি দিয়েছেন, পাবনায় আপনি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিয়েছেন, পাবনায় আপনি রেল লাইন দিয়েছেন, পাবনায় আপনি বাংলাদেশের একমাত্র বিশ্বের মধ্যে সম্ভবত 54তম পারমাণবিক ক্লাবের অধিকারী হয়েছে আমরা বাংলাদেশ, সেটাও আমাদের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। মাননীয় নেত্রী, আপনি পাবনায় মেরিন একাডেমি দিয়েছেন। তো কাজেই আপনার কাছে আমাদের আসলে আমরা জানি আপনাকে চাইতে হয় না, আপনি সারা দেশে যেভাবে ডেভেলপমেন্ট করছেন, উন্নয়ন করছেন সমভাবে। আমি জানি আগামী দিনে ইনশাল্লাহ আপনি আবার প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করার পরে ঠিক একইভাবে এই উন্নয়ন ধারা অব্যাহত রাখবেন। কাজেই আমি লালন শাহ সেতু নির্মাণ করে দিচ্ছে না, আগে তো লালন শাহ করছেন, অনেক কাজ করছে। আমি অতগুলি বলতে চাচ্ছি, মানে বললে তো সময় লাগবে নেত্রী। তবে এখন নেত্রী, আমাদের পাবনা মেডিকেলের পাশে আরেকটি বিষয় হচ্ছে আমার পাবনা মানসিক হাসপাতাল, মেন্টাল হসপিটাল, এটা একটু ডেভেলপ আর করা দরকার, আরো স্থির দরকার। কারণ এখন বাংলাদেশে মানুষের রোগীর সংখ্যা বাড়তেছে। তো এখানে আপনার যদিও অনেক বুঝতে পারছি সংখ্যাটা কি পাবনায় বাড়ছে না বাইরে বাড়ছে? মানে আমার পাবনা না বাইরে বাড়তেছে মনে হয়। আসলে নির্বাচন যারা বয়কট করছে তাদের তো আসার সম্ভাবনা আছে। তো তোমাদের যে প্রেসিডেন্ট দিছে সে কথা তো বললা না। জি জি জি, প্রেসিডেন্ট দিয়েছেন। জি, তো আমরা নেত্রী আপনার কাছে আসলে আমরা তেমন কিছু চাই না, চাওয়ার কিছু নাই। আমি জানি আপনি দেবেন, আগামী দিনে আরো অনেক কিছু দেবেন। তবে জরুরি ভিত্তিতে সবাই বলে যেটা আর কি, সেটা হচ্ছে যে এত বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে, একটা এয়ারপোর্ট ছিল আমাদের, সেই এয়ারপোর্ট হঠাৎ করে চালু ছিল। এয়ারপোর্ট পাবনা ঈশ্বরদী এয়ারপোর্ট ছিল, চালু ছিল, আপনার ক্ষমতা আসার পরেও এটা চালু ছিল, আবার হঠাৎ বন্ধ হয়ে গেছে। তো এটা যদি কোনো অন্য কোনো টেকনিক্যাল সমস্যা না থাকে তাহলে এই এয়ারপোর্টে চালু তো হতে পারে। এছাড়াও আগামী দিনে দ্বিতীয় পদ্মা সেতু যদি হয় তো আরিচা পাবনার মধ্যে দেওয়ার জন্য আপনার কাছে নেত্রী সবার পক্ষ থেকে একটা অনুরোধ। তো নেত্রী, আগামী নির্বাচনে আমরা বিজয় হবো ইনশাল্লাহ। এখন লাল ভাই আছেন আমার সভাপতি, লাল ভাই কিছু বলতে চাই নেত্রী, লাল ভাইকে দিচ্ছি। লাল ভাই
লাল বলো, বসো 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 বলো, বসো। সংগ্রামী সভানেত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, শেষ করতে হবে। আপনি বঙ্গবন্ধুর কন্যা, আপনার পিতা পাবনার মাটি মানুষকে ভালোবাসতেন। পাবনার অনেক জাতীয় নেতা ছিলেন, বঙ্গবন্ধুর বাল্য জীবনের অনেক বন্ধু ছিলেন, তারা ইন্তেকাল করেছেন। পাবনার মাটি আওয়ামী লীগের ঘাঁটি। আমরা আশা করি আপনি যাদেরকে নমিনেশন দিয়েছেন তাদেরকে বিজয় করে আগামী 7 তারিখে পুনরায় আপনাকে প্রধানমন্ত্রী পাবনাবাসী বানাতে চায়। আপনাকে ধন্য, আপনাকে গর্ব করে আপনি বাংলাদেশের একজন দক্ষ মেধা, সারা বিশ্বের প্রধানমন্ত্রী হিসাবে আপনি প্রমাণ করেছেন। পাবনার মাটি থেকে আপনি মহামান্য রাষ্ট্রপতি নিযুক্ত করেছেন। পাবনার মাটিতে আপনি ডেপুটি মাননীয় স্পিকার করেছেন। পাবনার 5 জন শক্তিশালী এমপিকে আপনি মনোনয়ন দান করে তারা ভোটে জয়লাভ করেছে। আশা করি এবারও আপনাকে আমরা উপহার দেব। আপনি এই নির্বাচনের আগেই যেন আমরা পাবনার অনেক যেগুলো বাকি আছে, আমরা পাবনা থেকে ঢাকাতে রেল লাইনে যাতে পাবনার মানুষ যেতে পারে সেই ব্যবস্থা আপনি করবেন। এখনই তো যেতে পারে, অসুবিধা কি? এখনো তো যেতে পারে। আচ্ছা শেষ করো, শেষ করো। আপনাকে ধন্যবাদ দেই। আমার বক্তব্য আমি বড় করব না, আরেকটা জেলা বাকি আছে সেখানে যাবেন। হ্যাঁ আমরা যাবো। হ্যাঁ, সুস্বাস্থ্য কামনা করে আপনার আগামী দিনের মঙ্গল হোক, আবার প্রধানমন্ত্রী বাংলাদেশের হন, এটাই আমাদের কামনা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। পাবনাবাসীকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ জানাই। সবাইকে নৌকা মার্কায় ভোট চাই, নৌকা মার্কায় ভোট চাই। জয় বাংলা। আমরা এখন একটু খাগড়াছড়ি লেগে থাকেন। খাগড়াছড়ি তো কালটা অনুষ্ঠান আছে। এই যে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বসো বসো বসো। হ্যাঁ শুভেচ্ছা। আমরা গান শিখবো না? বলো বলো, বসো বসো বলো, দুজন বসো। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে অসংখ্য অসংখ্যভাবে ধন্যবাদ খাগড়াছড়ি জেলাবাসীর পক্ষ থেকে। খাগড়াছড়িতে আমার 9টা উপজেলা এবং 3টা পৌরসভা। আজকে 9টা উপজেলা বা 3টা পৌরসভা আমার নেতৃবৃন্দ, কর্মী ভাই বোন এবং এলাকাবাসী, আওয়ামী লীগের শুভাকাঙ্ক্ষী শুভানুধ্যায়ী সকলে এখানে উপস্থিত হয়েছেন। এবং খাগড়াছড়ির সাথে আপনি কালকে খাগড়াছড়ি সিলেটে আপনার প্রথম নির্বাচনী প্রচারণা শুরুর মধ্য দিয়েই আজকে দ্বিতীয় দিনে খাগড়াছড়ি জেলাবাসীর সাথে আপনি যে সংযুক্ত হয়েছেন, সেজন্য খাগড়াছড়ি অত্যন্ত উৎসুকের সাথে, আনন্দের সাথে, উচ্ছ্বাসের সাথে আমার খাগড়াছড়ি জনগণ সব এখানে তাকিয়ে আছে আপনার কথা শোনার জন্য। এই জন্য আপনি যে আজকে আমাদের সাথে কথা বলবার যে সুযোগটা করে দিয়েছেন, আমি খাগড়াছড়ি জেলাবাসী পক্ষ থেকে আপনাকে আরো একবার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি জানেন খাগড়াছড়ি পার্বত্য জেলা, অত্যন্ত প্রত্যন্ত একটা জেলা, এবং খাগড়াছড়িতে যতবার এই যে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা এখানে ঘটেছে ততবার কিন্তু আপনি এখানে ছুটে এসেছেন। আপনি সে আপনার 1993 সাল এবং এখানে 2004 সাল বিভিন্ন সময় একটা অনাকাঙ্ক্ষিত যে একটা ঘটনা পার্বত্য খাগড়াছড়িতে ঘটেছিল, তখনই কিন্তু আপনি কিন্তু নিজের হয়ে আপনি এখানে এসেছেন। কেন আপনি খাগড়াছড়ির জনগণকে এত ভালোবাসেন এটা কিন্তু আমরা বুঝতে পারি না, এত ভালোবাসেন। আজকে যে সংযুক্ত হয়েছেন 3 পার্বত্য জেলার মধ্যে আপনি খাগড়াছড়ির সাথে, এটা একটা চমৎকার একটা এটা প্রমাণ করে যে আপনি খাগড়াছড়ি বাসীকে বেশি ভালোবাসেন। তো যাই হোক, আপনি মাননীয় প্রধানমন্ত্রী, আমি বলতে চাই এখানে আমরা 9টা আমার উপজেলা এবং 3টা পৌরসভার মধ্যে সাংগঠনিক আমার এই যে অঞ্চল, এটা আমরা খুবই সুসংগঠিত
এবং আপনার কাছে কৃতজ্ঞ তারা সকলে যে যে আপনি খাগড়াছড়ি জনগণের মনের কথা আপনি বুঝেন, সেজন্য তৃতীয়বারের মতো আপনি আমাকে যে মনোনয়ন দিয়ে কৃতজ্ঞতার পাশে আবদ্ধ করেছেন খাগড়াছড়িবাসীকে। আপনাকে অসংখ্য ভাবে ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। এখানে বিভিন্ন জেলায় যে আপনি সংযুক্ত হয়ে বিভিন্ন জেলা আমার শ্রদ্ধেয় নেতৃবৃন্দ যেভাবে কথা বলেছেন, আমি ওইভাবেই হয়তো বলতে পারবো না মাননীয় প্রধানমন্ত্রী। আমি একটি বলতে চাই, সেটি হচ্ছে যে আপনি 2 ডিসেম্বর 1997 সালে যে পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিনের যে আমাদের যে সমস্যা ছিল, ভ্রাতৃঘাতী সংঘাত ছিল, সেটা নিরসনের জন্য 21টা বছর পর্যন্ত, আরো অনেক বছর পর্যন্ত কেউ পারে নাই। অনেকে হয়তো চেষ্টা করেছিল কিন্তু তারা পারে না, কারণ তাদের প্রেম ছিল না পার্বত্য চট্টগ্রামের মানুষের প্রতি, তাদের ভালোবাসা ছিল না, তাদের স্নেহ ছিল না। পার্বত্য চট্টগ্রামের মানুষ কি চায় তারা বুঝতে চেষ্টা করে নাই, সেজন্য তারা পারে নাই। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি 96 সালে এই দেশের মানুষের কল্যাণ করবার জন্য যখন দায়িত্ব গ্রহণ করেন, 97 সালের 2 ডিসেম্বরে আপনি পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষর করেন। তখন থেকে পার্বত্য চট্টগ্রামের উন্নয়নের যে সুবাতাস এখনো পর্যন্ত সেটা বইতে শুরু করেছে, এখনো পর্যন্ত অব্যাহত আছে। তবে মাঝে মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী এই যে উন্নয়নের কথা যখন বলি, আমি একটু পিছনে পড়ে যাই। এখন আজকেও আপনি দেখলাম যে সকলের সাথে কথা বলেছেন, আমি খাগড়াছড়িকে আপনি পিছনে রেখেছেন। তো যে এখন আমি চিন্তায় পড়ে গেছি যে আগামী উন্নয়নের ক্ষেত্রে যে আমি পিছনে পড়ে যাব কিনা, যেটা মাননীয় প্রধানমন্ত্রী, এখানে আমরাও স্মার্ট বাংলাদেশ, আপনি আপনার লক্ষ্য ছিল 41 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের জন্য আপনি কাজ করছেন। এখন আমরা এটাতে বিশ্বাস করি খাগড়াছড়িবাসী, এবং সেই জন্যই তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। তা আপনার দেওয়া প্রার্থী কুজেন্দ্রলাল ত্রিপুরাকে আবার তৃতীয়বারের মতো নির্বাচিত করেই আপনাকে আপনার হাতে শক্তিশালী করবেন, তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। এছাড়া আপনি দেখেন এখানে যে অনেক কিছু আমাদের আছে। আমি সংসদে বলেছিলাম মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে বলেছিলাম আমার এখানে অনেক কিছু আছে, আপনি অনেক কিছু দিয়েছেন। আমি বলতে লজ্জাও লাগে এবং এটা আমি সংকোচ বোধ করি মাননীয় প্রধানমন্ত্রী, কারণ আপনি আমরা না চাইতে পার্বত্য চট্টগ্রামের কথা চিন্তা করেছেন। 1972 সাল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি 3.5 বছরের মাথায় এই পার্বত্য চট্টগ্রামের মানুষের পশ্চাৎপদ জনগোষ্ঠী, নির্যাতিত, শোষিত, বঞ্চিত, অবহেলিত এই জনগোষ্ঠীর জন্য কিন্তু তিনি প্রাণ কেঁদে তিনি এসছেন। এখানে 2বার তিনি এসছেন। এখানে আপনার এই যে উপগ্রহ কেন্দ্র রাঙ্গামাটিতে স্থাপন করেছেন। আজকে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, এটা কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনসেপ্ট। সেখান থেকেই কিন্তু আজকে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড 1 স্টেপ ডাউন 2 স্টেপ ডাউন, এইভাবে শিক্ষাগত যোগ্যতা দিয়েই কিন্তু সেখানে চাকরি দিয়ে তাদের পুনর্বাসন করবার জন্য চেষ্টা করেছেন। এটা আমরা কৃতজ্ঞ আপনার কাছে মাননীয় প্রধানমন্ত্রী। আমি একটু বলি এখানে আমরা অনেক কিছু আছে। আমরা এই রাস্তাঘাটের কথা বললে আমি লজ্জা পাই। আমার রাস্তা এখন আঁকা বাঁকা, যদিও পাহাড়, এখানে একটু না রাস্তা সুন্দর আছে মাননীয় প্রধানমন্ত্রী। এটা কিন্তু 4 লাইন রাস্তা করে দিলে পর্যটক সম্ভাবনা খাগড়াছড়ি, এখন খাগড়াছড়ি কিন্তু পর্যটক সম্ভাবনা। এখানে রেল, এই যে অনেকে মাননীয় আমাদের নেতৃবৃন্দ বলেছেন যে কোথাও রেল লাইনের কথা বলেছেন। আমার এখানে রেল সংযোগের ব্যবস্থা আছে, কিন্তু সুবিধা আছে। ফটিকছড়ি, নাজিরহাট, চট্টগ্রাম থেকে রামগড়, এখন রামগড়ের স্থলবন্দর আপনি উদ্বোধন করেছে মাননীয় প্রধানমন্ত্রী। ভারতের সাথে আমাদের একটা যোগাযোগ সংযুক্ত হয়েছে, যোগাযোগটা সুবিধা হয়েছে। ব্যবসা ক্ষেত্রে, সব ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু পিছিয়ে থাকবো না যদি আপনারা একটু নজর দেন। এছাড়া স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে আমাদের তো শিক্ষাগত যোগ্যতা আরেকটু বেশি বাড়িয়ে দিতে হবে, একটু সামনের দিকে যাইতে হবে। এখন সামনের দিকে যেতে গেলে আমার বিশ্ববিদ্যালয় নাই, রাঙ্গামাটি করে দিয়েছেন। আর আমাদের মাননীয় মন্ত্রী, পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর মহোদয়, উনি ওনাদের ব্যবস্থাপনায় উনি করেছেন। এখন আপনি যদি বঙ্গবন্ধু বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অথবা যে কোনো একটা বিশ্ববিদ্যালয় খাগড়াছড়িতে যদি একটা স্থাপন করেন, অথবা সেটা যদি নাই হয় আমাকে বেসরকারি ভাবে একটা বিশ্ববিদ্যালয় এই যে এখানে প্রতিষ্ঠার যদি একটু সুযোগ করে দেন, তাহলে আমি কৃতজ্ঞ থাকবো। আমরাও
বাংলাদেশের উন্নয়নের মূল সুতোধারার সাথে আমরা পৌঁছে যেতে পারবো। এটি হলো আমার কথা। আর এছাড়া এখানে আমাদের খাগড়াছড়ি শহরে যে বাস স্ট্যান্ডে যে একটু মোটামুটি ভাবে এখন পর্যটকরা আসছে, যে কারণে হতো গাড়ির একটু অনেক সমস্যা। আমি একটু ছোটখাটো বিষয় আসো, তারপর এটা লজ্জা বলতে হয় যে আমাকে একটু বাস স্ট্যান্ডের জন্য একটা জায়গা আমি দিব, বা এটাকে সরকারি ভাবে যদি আপনি একটু যদি সহযোগিতা করেন 5 একর জায়গা দিয়ে সেটা একটু ব্যবস্থা করে দিলে সেটা হয়তো আমাদের জন্য একটা সুবিধা হবে। এছাড়া আমাদের এই যে ইয়ে আছে যে আপনি এখানে বিদ্যুৎ ছিল না, কিন্তু বিদ্যুৎ আপনি আমার 32 কেবি যে গ্রিড সাবস্টেশন স্থাপনের মধ্য দিয়ে যে এখানকার মানুষকে যেভাবে যে সুবিধা বিদ্যুতের যে বিদ্যুৎ এই যে বিদ্যুতায়ন করে যে সুবিধা দিয়েছে, তারপর পার্বত্য চট্টগ্রামে যেখানে বিদ্যুৎ যাবে না সেখানে সোলার প্যানেল দিয়ে আপনি যে আলোকিত করেছেন পার্বত্য চট্টগ্রামবাসীকে, আপনার কাছে এটাও আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আমি আর বেশি বলবো না, শুধু এটুকুই বলবো যে আমাদেরকে অন্তত 42টা বীজ কোথায় একবারও তো বলবেন। আমি বলছি সরি মাননীয় প্রধানমন্ত্রী, আমি বলছি আপনি এটাই দেখতেছি, যত বেশি না চাইতে যত বেশি দিছি, খোঁচায় বেরোচ্ছে আরো কত। না খোঁচায় না, আমি কত দেওয়া হয়েছে, 45টা রাস্তা করা হয়েছে। আমি মাননীয় প্রধানমন্ত্রী আপনি 1970 সালে লিসেন 1970 সালে আমার মা আমাদেরকে নিয়ে গেছিলেন পার্বত্য চট্টগ্রামে, তখন একটাই ছিল, সেই মারিসা, মাছলং, লংদুত, পাবলাখালী, ছোট হরিণা, বড় হরিণা, হাততালি সব জায়গায় আমার ঘোরা, আমি সব জায়গায় গেছি, কোনো জায়গায় বাদ নাই। সেই মাছলংয়ের কমলা লেবু সবকিছু দেখে আস্তে যখন ক্ষমতা আসছি এই জায়গা উন্নয়ন করে দিচ্ছি এবং আরো হবে, এত কথা বলা লাগবে না। যত রাস্তা ওখানে হয়েছে, এখানে রাস্তা হয়েছে, বেশি রাস্তা হয় না, এখানে সবকিছু হয়েছে। এবং ব্রিজ আমার খাগড়াছড়িতে 3 পার্বত্য জেলার মধ্যে সবচেয়ে বেশি একদিনে 42টা ব্রিজ আপনি উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী। এটা আমি বলে নাই একবার, না আমি শুরু করতাম মাননীয় প্রধানমন্ত্রী, আমি আগে বলেছিলাম। আমি বলি নির্বাচনে সময় যা করছে সেটুকু বলতে হবে, নতুন নতুন দাবি তুললে যা করা হয়েছে তা হারায় যাবে। আর খাগড়াছড়িতে শুধু তাই না, 10ই ফেব্রুয়ারি খাগড়াছড়ি স্টেডিয়ামে এই যে শান্তি বাহিনীর অস্ত্র সমর্পণ করছিল, 1800 লোক তারা অস্ত্র সমর্পণ করে আসছে, 64,000 শরণার্থী ফেরত এনে তাদের পুনর্বাসন করছে। সারা দেশে মানুষের সার্বিক উন্নয়নে কাজ হয়ে যাচ্ছে, কাজে আর নতুন নতুন দাবি উঠানোর সময় নাই। ঠিক আছে, আমরা শুনলাম খাগড়াছড়িতে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, সে এখন নতুন দাবি উঠাচ্ছে। আমি তোমার কথা শুনবো, সাংস্কৃতিক অনুষ্ঠান দেখবো। আমার সুখে আমার দুঃখে বৃষ্টি নামে তোমার চোখে, ভাঙে নদীর ঢেউ, তুমি দেশে তুমি দশে, তুমি আমাদের মতো কেউ। আমার সুখে আমার দুঃখে বৃষ্টি নামে তোমার চোখে, ভাঙে নদীর ঢেউ, তুমি দেশে তুমি দশে, তুমি আমাদের মতো কেউ। তোমায় মন বাঁধবে হৃদয় আছে যেথা, বঙ্গবন্ধু তুমি বাংলাদেশের নেতা। তোমায় মন বাঁধবে হৃদয় আছে যেথা, বঙ্গবন্ধু তুমি বাংলাদেশের নেতা। বঙ্গবন্ধু তুমি বাংলাদেশের নেতা, বঙ্গবন্ধু তুমি বাংলাদেশের নেতা।
কখনো মা তুমি, কখনো বোন, এই আমাদের তুমি অনেক আপন। কখনো মা তুমি, কখনো বোন, এই আমাদের তুমি অনেক আপন। কঠিনেছে মন আছো কোমল তেমন, তোমাকে পাই যখন যার প্রয়োজন, রাখি তোমায় মন গহিনে, হৃদয় আছে যেথা তুমি বাংলাদেশের নেতা। রাখি তোমায় মন গহিনে, হৃদয় আছে যেথা তুমি বাংলাদেশের নেতা। তুমি বাংলাদেশের নেতা, তুমি বাংলাদেশের নেতা। নেতার মতো নেতা একজনই থাকে, দেশকে নিয়ে সে যে স্বপ্ন আঁকে। নেতার মতো নেতা একজনই থাকে, দেশকে নিয়ে সে যে স্বপ্ন আঁকে। আমার আকাশ তোমার চোখে থাকে, সত্যি করছো তুমি স্বপ্নটাকে। আমার আকাশ তোমার চোখে থাকে, সত্যি করছো তুমি স্বপ্নটাকে। রাখি তোমায় মন গহিনে, হৃদয় আছে যেথা বঙ্গবন্ধু কন্যা তুমি বাংলাদেশের নেতা। রাখি তোমায় মন গহিনে, হৃদয় আছে যেথা বঙ্গবন্ধু কন্যা তুমি বাংলাদেশের নেতা। বঙ্গবন্ধু কন্যা তুমি বাংলাদেশের নেতা, বঙ্গবন্ধু কন্যা তুমি বাংলাদেশের নেতা। পাহাড়ি গান, এই পাহাড়ি গান শুনবো না? এই তো Sifrai kundei bu, chuli klang mano, baye tôi ni bu, nu no basi chopia. Câu thái khôi ro nai ni bu, câu thái khơi nao mi. Tiếng so ni bu, nu le bay lên khoma, bay lên khoma. Ya bahaduri iskima, ya bahaduri iskima. Tôi sa mai lam kho, nu le mai se rai di mayo. Phong mu mo po ya le po che tui na ya khung wa lai po tong ma tong tho bai ma tong khe pa yo bai ma tong khe pa yo ha no bai ma tong khe pa yo si frai khung dei bu chu ni klang ma no ba ye toi ni bu nu no ba se chao phi ya kong thai kho ye ro nai ni bu kong thai kui nao ni ni so ni bu nong le bai le khung ma bai le khung ma.
fuai so cha tong mo re khe pong mai ni yo khle kong phang yo thu ma no thare fuai rong tong mo ba re khe pong mai ni yo khle kong phang yo thu ma no thare fuai rong tong mo ba re khe pong mai ni hoi 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 yo khle kong phang o thai kle ri ya ha yo khe tai nang thang nai no no ha yo tai nang thang nai si frai không dei bu chu ni klang ma no ba ye toi ni bu no no ba se chao ki ya kong thai kho ye ro nai ni bu kong thai kui nang mi ti so so ni bu no le bai le khong ma bai le khong ma আর একটা আছে মাত্র আপা। হ্যাঁ আর একটা আছে আমি জানি। শেষ হয়েছে? তাই সময় দিতে পারবেন না, হওয়ার কথা ছিল, আপনি সময় দিতে পারবেন না এই জন্য। হ্যাঁ সময় করে ফেলো। আছে রেডি আছে? রেডি নাই? এই দিব সময়। এই আসো, এই আচ্ছা ঠিক আছে, আর একদিন শুনবো। আছে 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 কাছে আছে। সবাই মিলে একটা করে আসো আসো।
মেলায় যাব বল চিনি হা হীরা মানে রাজা কোথায় পেল চিনি হা হীরা মানে রাজা কোথায় পেল Moro prema prilohire mui thopura moro prema prilohire mui thopura খুব সুন্দর, খুব ভালো। আমার এই দেশ সোনার রূপায় মহারাজ, এটা আমার মানে ক্রীড়ার দেশ, এটা আমাদের সুন্দর। সবাই যারা দূরের থেকে দেখছে নিশ্চয়ই আনন্দ পেয়েছেন। সবাইকে ধন্যবাদ। আজকে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে। খোদা হাফেজ। নৌকা মার্কায় ভোট দিয়ে আপনাকে করে সেবা করার সুযোগ দেবে। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। খাগড়াছড়ি ধন্যবাদ।